বাংলাদেশ আসলে মৌলিকভাবে প্রায়োরিটি সেটিং এ আসলে ভুল করছে কোথায়? ইভেন পূর্ব পাকিস্তানও দক্ষিণ কোরিয়ার উপরে ছিল। দক্ষিণ কোরিয়া গত এক দশক ধরে 1 থেকে 3-এর মধ্যে ওঠানামা করছে। দে আর অ্যাট পাওয়ার উইথ দি আমেরিকা, দে আর অ্যাট পাওয়ার উইথ ইসরায়েল, দে আর অ্যাট পাওয়ার উইথ জাপান। সমস্ত কিছু করেছে ডুয়েল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ডুয়েল পলিসি। 1 টাকা খরচ করেছে, ওই টাকা দিয়ে যেন 2 টাকা 4 টাকা বেনিফিট পায়। ওটা যেন সামরিক কাজে ব্যবহার হয়, ওটা যেন সিভিলিয়ানদের কাজে ব্যবহার হয়। এইটা সেই জেনারেল পার্ক চুং হি দূর করতে পেরেছিলেন। ওয়ারেন বাফেট বলেন, আপনি 9 to 5 করে জীবন উন্নতি করতে পারবেন না, ইউল হ্যাভ টু ওয়ার্ক 5 to 9। টনি ব্লেয়ার যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তার একটা স্লোগান ছিল যে আমি প্রধানমন্ত্রী হলে ইংল্যান্ডের সব বাচ্চাদের একটা করে আমি কম্পিউটার দিব। এখন আমাদেরকে সুইচ ওভার করার সময় টু দ্য এআই, সাইবার সিকিউরিটি, ক্লাউড, ওয়েব 3, ব্লকচেন। ব্লকচেন দিয়ে আমরা কারাপশনকে জিরোতে করতে পারি। এআই কে বলা হচ্ছে ইটস লাইক ইলেকট্রিসিটি, ইটস লাইক ইন্টারনেট, ইটস লাইক কম্বাসশন ইঞ্জিন। এটা হবে লাইফ লাইন অফ এ কান্ট্রি। যে এটা ব্যবহার করবে সে ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে কাজে লাগাতে পারবে, যে এটা ব্যবহার করবে না ফোর্স ডাউনগ্রেডার হিসেবে কাজ করবে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি চাকরি করতে সক্ষম এরকম মানুষ তৈরি করতে পারছে না। বাট এটার এই চ্যালেঞ্জটাকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি? এর মধ্যে শিক্ষিত ওভারঅল বেকার বেরোচ্ছে প্রায় 20 লক্ষ। আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যে গ্র্যাজুয়েটরা বাড়ায় তার 47% রিমেইন বেকার। 47, প্রায় অর্ধেক। এটা নিয়ে যদি কথা না বলি, এটা নিয়ে যদি পলিসি ফ্রেমিং না করি, আমরা ডিজিটাল কলোনাইজেশন দিকে এগোবো। ইটস নো ডাউট অ্যাবাউট ইট। ইয়াহিয়া আমিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউটিউবে কি করে, ইউটিউবের কাছে সব ডেটা আছে। আমাদের কাছে কিছুই না, আমরা শুধু ভোক্তা, কনজিউমার। অর্থবহ জীবনের জন্য ফিটনেস, ফাইন্যান্স, ফ্যামিলি সব ভালো কন্টেন্ট পডকাস্ট আকারে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন পার্সপেক্টিভ পডকাস্টে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আমাদের আজকের প্রোগ্রামে আমাদের সাথে জয়েন করেছেন সম্মানিত ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শফি চৌধুরী, পিএইচডি, পিএসসি, যিনি বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যাল করে 2 শতকেরও বেশি সময় দায়িত্ব পালন করেছেন। তার সামরিক জীবনে তিনি যোগাযোগ ব্যবস্থা, তথ্য প্রযুক্তি, সাইবার সিকিউরিটি, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ডিজিটাল অবকাঠামো এবং কৌশলগত অপারেশন আধুনিকায়নে খুবই ক্রিটিক্যাল রোল প্লে করেন। তো স্যার, আপনার কাছে আজকে আমরা ওভারঅল বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এবং সামনে বাংলাদেশের উন্নয়নের জন্য কোন জায়গাগুলোতে ফোকাস করাটা খুব ইম্পর্টেন্ট, সেই জায়গাটায় আমরা আজকে আপনার কাছ থেকে, আপনার অভিজ্ঞতা থেকে আমরা শেখার চেষ্টা করব। এবং এখানে বলে রাখা ভালো, আপনি একদিকে যেমন মিলিটারি অপারেশন এবং মিলিটারি টিমে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা অনেক, অ্যাট দ্য সেম টাইম আপনি বাংলা লাইন কমিউনিকেশনসেরও চিফ কমিউনিকেশন অফিসার এবং চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন দীর্ঘ সময়। আর বাংলাদেশের বাইরেও মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রে আপনি কাজ করেছেন, বসবাস করেছেন, অভিজ্ঞতা অর্জন করেছেন। সো আপনার একটা মিক্সড, ডাইভার্স এক্সপিরিয়েন্স আছে ডিফারেন্ট ডিসিপ্লিনে। তো সেখানে স্যার, প্রথম যে প্রশ্নটা আপনার কাছে জানতে চাবো সেটা হচ্ছে কি যে বাংলাদেশ আসলে মৌলিকভাবে 1971 সাল পরবর্তী বাংলাদেশে প্রায়োরিটি সেটিং এ আসলে ভুল করছে কোথায়? মোটা দাগে কোন জায়গাগুলোতে আমরা ভুল করতেছি? কেন আমাদের দেশের মানুষের মধ্যে প্রচুর ফ্রাস্ট্রেশন, আমাদের সবারই ফ্রাস্ট্রেশন আছে দেশ নিয়ে। তো কোন জায়গায় মোটা দাগে আমরা ভুল করতেছি প্রায়োরিটি সেট করতে? আসলে আমাদের স্বাধীনতার প্রায় 54 বছর হয়ে গেল। অনেকেই আক্ষেপ করে বলেন আমরা কেন দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তাইওয়ান এরকম দেশগুলোর মতো হতে পারলাম না কেন। এই প্রশ্ন হয়তো আপনারও মনে আসে, আমারও মনে আসে। আসলে আমি সেনাবাহিনীতে থাকা অবস্থায়, তার পরবর্তীতে হায়ার এডুকেশনের সময় এগুলোই আমার রিসার্চ টপিক ছিল। এবং আসলে আমি যখন 2002-এ প্রথম পিএইচডি শুরু করি, তখন কিছু রিসার্চ মেটেরিয়াল পড়ার সৌভাগ্য হয় আমার সুপারভাইজারের নির্দেশে। তো তখন আমি কিছু লিটারেচার রিভিউ করার সময় আমি জানতে পারি, দেখতে পারি, রীতিমতো পড়ি উইথ রেফারেন্স, যে তখন সাউথ কোরিয়ান টিম আসতো পাকিস্তানে, তদানীন্তন পাকিস্তানে। তখন পূর্ব পাকিস্তানের সমস্ত ইকোনমিক ইন্ডিকেটরে পূর্ব পাকিস্তান, ইভেন পূর্ব পাকিস্তানও দক্ষিণ কোরিয়ার উপরে ছিল। তো এটা আমাকে খুব সারপ্রাইজ করে। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই, এখন আপনি যদি গুগলেও র্যাঙ্কিং খুঁজে দেখেন যে কোন দেশটি সবচেয়ে টেকনোলজিক্যালি ডেভেলপড, আমিও সারপ্রাইজ হয়েছিলাম কিছুদিন আগে এটা দেখে। সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়া গত এক দশক ধরে 1 থেকে 3-এর মধ্যে ওঠানামা করছে। দে আর অ্যাট পাওয়ার উইথ দি আমেরিকা, দে আর অ্যাট পাওয়ার উইথ ইসরায়েল, দে আর অ্যাট পাওয়ার উইথ জাপান। তো যেই দেশটা 50 সালের আগে আমাদের থেকে সমস্ত ইন্ডিকেটরে নিচে ছিল, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে, মাথা পিছু আয়ে, গড় আয়ুতে, সেই দেশটা কিভাবে পৃথিবীর 1 নম্বর হয়ে গেল। তো যখন এই আলোচনাগুলো নিশ্চয়ই আপনারও বন্ধু মহলে হয়, আমাদেরও বন্ধু মহলে হয়, আমি খুঁজে পাই সবচেয়ে একটা বিশাল সাজুজ্য
যেটা দক্ষিণ কোরিয়া এবং আমাদের দেশের মধ্যে সিঙ্গাপুর কিংবা তাইওয়ান কিংবা মালয়েশিয়ার সাথে কিছুটা তুলনীয়, কিন্তু দক্ষিণ কোরিয়ার সাথে মিলটা বোধহয় আমাদের বেশ মিলে যায় ইন টার্মস অফ সাইজ। দেশের একটা ভৌগোলিক আয়তন, জনসংখ্যা আমাদের চেয়ে কম যদিও, বাট সিঙ্গাপুর তাইওয়ান এগুলো আরো ছোট দেশ। এবং আপনি জানেন যে দক্ষিণ কোরিয়া টেকনোলজিক্যালি অত্যন্ত ডেভেলপড কান্ট্রি, মাথাপিছু আয়ে এখন এমনকি ধরা হয় এশিয়াতে মাত্র কয়েকটা দেশ যদি উন্নত ডেভেলপড কান্ট্রি হিসেবে ধরা হয়, ইসরায়েল, সিঙ্গাপুর অ্যান্ড সাউথ কোরিয়া। তো সেটাই যদি হয় আপনার প্রশ্নটা, তাহলে আমাদের প্রায়োরিটি সেটিং এ প্রচন্ড একটা ভুল ছিল। এবং আরেকটা মিল পাই যে আমাদেরও যেমন অখণ্ড পাকিস্তান এবং পরবর্তীতে স্বাধীন বাংলাদেশেও বেশ কিছুদিন মিলিটারি রুল ছিল, দক্ষিণ কোরিয়াতেও ছিল। তো তাদের একজন খুব ফেমাস জেনারেল সেনাপ্রধান ছিলেন, পরবর্তীতে রাষ্ট্রপতি হন এবং পরবর্তীতে তিনি তার বডিগার্ডের হাতে নিহত হন, পার্ক চুং হি, জেনারেল পার্ক চুং হি। তার সময় এই বিশাল ডেভেলপমেন্টগুলো হয়। আজকে যে আপনার স্যামসাং, হুন্দাই, দেইউ এই কোম্পানিগুলো যে দেখি, ডেফিনেটলি এখানে ক্যাপিটালিস্ট আমেরিকারও প্রচন্ড সমর্থন ছিল, বাট এখানেও অ্যালাইনিং ডিপ্লোমেসি, সেটাও একটা বড় প্রশ্ন। সেটা নিয়েও আপনি যদি প্রশ্ন করেন, আলোচনা করা যেতে পারে। ওদেরও সামরিক সরকার ছিল এবং তারপরে ছিল আরো দুজন সামরিক শাসক এবং তাদেরকে নির্বাসনেও পাঠানো হয়। তো অনেকটা আমাদের ইতিহাসের সাথে মিল আছে। কিন্তু তারা যেখানে কম্প্রোমাইজ করে নাই, তারা প্রায়োরিটিটা সেট করেছিল সঠিকভাবে। তারা হেভি ইন্ডাস্ট্রিতে গেছে, তারা একসময় টিভি, ইলেকট্রনিক্স বানিয়েছে, এখন তারা হাইটেকে গেছে। স্যামসাং পাল্লা দেয় এখন অ্যাপলের সাথে, হুন্দাই দেই পাল্লা দেয় পৃথিবীর বড় বড় জায়ান্ট অটোমোবাইল কোম্পানিগুলোর সাথে। আমি আমেরিকাতেও দেখি হুন্দাই, কিয়া, দেইউ এগুলো মোটামুটি জাপানিজ অটোমোবিলের সাথে সমান পাল্লা দিয়ে প্রাইসিং এ বলেন, কোয়ালিটিতে বলেন, অলমোস্ট অ্যাট পার দেম উইথ দেম। তো আমাদের বোধহয় এত মিল থাকার পরও আমরা প্রায়োরিটি সেটিং এ ভুল করেছি। আমরা মডার্নাইজেশনে, ডেভেলপমেন্টে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে আমাদের জাতীয় স্বার্থকে প্রাধান্য বোধহয় সেভাবে দিতে পারি নাই। এবং আমাদের আরেকটা জিনিস আমি বলবো, আহ, আমার আমার পিএইচডির থিসিস থেকেও আমি যেটা জেনেছি, আমি যেটা আলোচনা করেছিলাম পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি, তার একটা চমৎকার জিনিস করেছে এবং এই জিনিসটা আমি কমন দেখেছি দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, তাইওয়ানের মধ্যে। তারা ন্যাশনাল সিকিউরিটি ইকোনমিক কাউন্সিল করেছে। আমাদের দেশে একটা খুব একটা ফাংশনাল না, একটা ন্যাশনাল এনএসসি আছে, ন্যাশনাল সিকিউরিটি কমিটি অ্যাফেয়ার্স, সামথিং লাইক দ্যাট। কিন্তু ওরা করেছে কি, ন্যাশনাল সিকিউরিটি ইকোনমিক কাউন্সিল করেছে। তাদের স্ট্র্যাটেজি বলেন, পলিসি বলেন, ইন্ডাস্ট্রি বলেন, তারা সমস্ত কিছু করেছে ডুয়েল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ডুয়েল পলিসি। এটা আমার শান্তিকালীন সময়ে কাজে লাগবে, যুদ্ধকে একটা রাস্তা বানাবে, একটা এয়ারক্রাফট বানাবে, একটা গাড়ি বানাবে, একটা সাবস্টেশন বানাবে, যে ওখানে যেন লোকজন সাবস্টেশন হিসেবে কাজ করে, শেল্টার হিসেবেও কাজ করে। যেটা আমি খুব আউটস্ট্যান্ডিংলি অসাধারণভাবে ডিফারেন্স পেয়েছি আমাদের দেশের থেকে। তাদেরও স্বৈরশাসন ছিল, সামরিক শাসন ছিল, কিন্তু তাদের এনসেক ছিল, ন্যাশনাল সিকিউরিটি ইকোনমিক কাউন্সিল। তারা 1 টাকা খরচ করেছে, ওই টাকা দিয়ে যেন 2 টাকা 4 টাকা বেনিফিট পায়। ওটা যেন সামরিক কাজে ব্যবহার হয়, ওটা যেন সিভিলিয়ানদের কাজে ব্যবহার হয়। যখন যুদ্ধ কেন, এখন আমাদের দেশ একটা সাইক্লোন প্রোন কান্ট্রি, ডিজাস্টার প্রোন কান্ট্রি, যেন এইটা তারা ব্যবহার করেছে শান্তিকালীন সময়, যুদ্ধকালীন সময়। ফলে তারা $1 ইনভেস্ট করে $2, $4, এমনকি আরো এক্সপোনেনশিয়াল গ্রোথ পেয়েছে। হেভি ইন্ডাস্ট্রিতে তারা ইনভেস্ট করেছে, তারা সমানে সমানে অলমোস্ট টেক্কা দিয়েছে জাপানের সাথে। এবং তারা ফরেন পলিসি অ্যালাইনমেন্টও করেছে ওইভাবে, যাতে আমেরিকা তাদেরকে যথেষ্ট সহায়তা দেয়। সো এই যে সার্বিকভাবে তাদের নেতারা আমাদের মতো স্বৈর শাসন, সামরিক শাসনের মধ্যে দিয়ে গেল এবং তারা গণতন্ত্রের ট্রানজিশন করেছে চমৎকারভাবে, কিন্তু তাদের উন্নয়ন কখনো ব্যাহত হয় নাই। এবং তাদের যে ইন্ডাস্ট্রিয়াল জায়ান্টগুলো, এই যে হাইন্দাই, দেইউ, কিয়া, স্যামসাং, এরা কারাপশনের জন্য কয়েকবার জেলে গেছে, এদের মালিকরা কিংবা সিওরা, কিন্তু এরা দেশের স্বার্থকে বিকিয়ে দেয় নাই। তো আমরা বোধহয় ওইখানে খুব সিরিয়াসলি ভুল করেছি। আমরা ইয়েস, এমনকি আমি বাংলাদেশে ছিলাম, আমার চেয়ারম্যান ছিলেন মেজর মান্নান, ওনার কাছ থেকে আমি অনেক গল্প শুনতাম, হাউ গার্মেন্টস কেম টু বাংলাদেশ। এবং তখন ওরাও গার্মেন্টস শুরু করেছিল। এবং আপনি জানেন, দক্ষিণ কোরিয়ার অনেক গার্মেন্টস ওনার আছে আমাদের, এবং তারা খুব ভালো করছেন, বছরের পর বছর আছেন, এবং তারা কেউ কেউ নাগরিকত্ব পেয়েছেন, এবং তারাও আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে প্রচন্ডভাবে কন্ট্রিবিউট করেছেন। প্রেসিডেন্ট জিয়া সাউথ কোরিয়া থেকে এই যে গার্মেন্টসের যত টেকনোলজি বলেন, যত মেশিন বলেন, এক্সপার্টিজ বলেন, এগুলো নিয়ে আসা হয় সেই 80-র দশকে।
আমরা ওই বেসিক ক্ষেত্রে বোধহয় মোটামুটি ঠিক করেছি, সেই জন্য আমরা সার্ভাইভ করে গেছি। কিন্তু এরপরে যে ট্রানজিশনটা দরকার হয়, তারা হাই টেকে গেছে, মডার্ন টেকে গেছে, এখন তারা এআই তে গেটিং ভেরি গুড। তারা ফিফথ জেনারেশন এয়ারক্রাফট বানাচ্ছে, মিলিটারিলি ভেরি স্ট্রং, ইকোনমিক্যালি ভেরি স্ট্রং, ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলে, অলিম্পিক করে, এগুলো সবই আমরা এখন দেখি। তো বাংলাদেশ যেখানে একটু এগিয়ে ছিল সে 50-এর দশকে, আমরা বোধহয় তাদের কাছাকাছি করতে পারা উচিত ছিল। এটা আমাদের সামগ্রিক ব্যর্থতা। সেই জন্যই আমাদের নতুন করে ভাববার সময় এসছে, আর যেন ভুল না হয়, আমরা যেন সামনে এগোতে পারি। আমরাও তো আপনার গার্মেন্টসে ইনভেস্ট করছিলাম, এবং গার্মেন্টস সেক্টর আমাদের একটা মানে ভালো করছে, কিন্তু তারপরে আমরা যে আইটি বা টেকে ফোকাস করতে পারলাম না, অথবা আমাদের দেশে যেমন মিলিটারি পলিসি বা মিলিটারি ডিপ্লোমেসি যেদিকে যায়, আর আমাদের ইকোনমিক যে ইনিশিয়েটিভ যেদিকে যায়, সেটার মধ্যে অনেক সমন্বয়হীনতা আছে। কিন্তু আমাদের একটা ছোট দেশ, আমাদের তো আসলে এত সমন্বয়হীনতা কেন? অথবা আমরা যদি বলি যে আমাদের যে বিভিন্ন মেগা প্রজেক্ট গুলা যেটা গত 20 বছরে হয়েছে, তো মেগা প্রজেক্ট এখন ধরেন আমাদের দেশের মতো দেশের তো অনেক মেগা প্রজেক্ট করার মতো ইকোনমি নাই। আমাদের ইকোনমি সাইজ যেটা বলে তাতে আমরা আমাদের মেগা প্রজেক্ট গুলো অনেক চিন্তা ভাবনা করে করতে হবে, এবং মেগা প্রজেক্ট গুলো আমাদের মেগা রিটার্ন দিতে হবে। তো সেই ক্ষেত্রে কিছু কিছু দেখা যাচ্ছে আমাদের মেগা প্রজেক্ট আশানুরূপ কোনো রেজাল্ট আমাদেরকে দিচ্ছে না। তাহলে এই যে সমন্বয়হীনতা, অথবা যেটা আপনি ইন্ডিকেট করছিলেন যে দেশের স্বার্থের ব্যাপারে যথেষ্ট গুরুত্ব না দেওয়া, এই জায়গাটা আসলে কেন, তোদের আমরা ফিউচারে আবার এই ভুলটা না করি? খুব ভালো প্রশ্ন। কিন্তু আমার মনে হয় কি যে এটা আমার ব্যক্তিগত মত, সম্ভবত আপনি কিংবা অনেকেই একমত হবেন। যেটা আমি বলছিলাম, আমার রিসার্চ বলে যে সাউথ কোরিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, এই দেশগুলো তাদের সিকিউরিটি, ডিফেন্স, ইকোনমি, টেকনোলজি এটাকে এক করতে পেরেছে। ন্যাশনাল সিকিউরিটি ইকোনমিক কাউন্সিল, একটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ, একটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। 2 নম্বর হচ্ছে, এটা আমরা এখনো করতে পারি নাই। আমাদের মন্ত্রণালয়ের মধ্যে যে সাইলোগুলো, যে বাধাগুলো, সেগুলো দূর করতে পারেন একমাত্র দেশের চিফ এক্সিকিউটিভ, দ্যাট ইজ বর্তমানে প্রধানমন্ত্রী, তিনি যেই হন না কেন। তো এইটা সেই জেনারেল পার্ক চুং হি দূর করতে পেরেছিলেন। তো প্রেসিডেন্ট জিয়া কিছুটা চেষ্টা করেছিলেন, কিন্তু তার টেনিয়রটা লম্বা ছিল না। সো আমাদের যে মিনিস্ট্রির মধ্যে আমলাতান্ত্রিক জটিলতা যেটাকে বলে, সেটা আমরা দূর করতে পারি নাই। আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছি, কিন্তু এটা বাস্তবায়ন করতে পারি নাই। এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনার জন্য যে ভিশনটা, সেইটা প্রতি সরকার চেঞ্জের সাথে সাথে পরিবর্তন হয়েছে। দেইও কিংবা হুন্দাই কিংবা স্যামসাং, এটা 5 বছরের প্রোডাক্ট না। 5 বছরে এই কোম্পানিগুলো গড়ে ওঠেনি। এগুলো গড়ে উঠেছে 20, 30, 40, 50 বছর ধরে, সে আফটার ফ্রম দ্য কোরিয়ান ওয়ার। এবং এখানে সরকার যথেষ্ট হেল্প করেছে, তাদেরকে বিজনেস দিয়েছে। আম, আহ, এবং পরবর্তী সরকার আসার পরে সেগুলোর পিছনে ধ্বংস করার জন্য নামেনি। তো আমাদের মধ্যে ল্যাক অফ, প্রথমত ভিশনের ঘাটতি ছিল, দ্বিতীয়ত হচ্ছে কন্টিনিউটি ছিল না, তৃতীয়ত হচ্ছে আমরা ঐতিহাসিকভাবে, এটা হয়তো আপনি সহ অনেকে স্বীকার করবেন, আমরা সেই রকম দেশপ্রেমিক না। এবং যুগে যুগে আমরা আমাদের দেশপ্রেমিক না হওয়ার কারণে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টকে আমরা সর্বোচ্চ তুলে ধরতে পারিনি। আর ফলশ্রুতিতে আমরা আমাদের হেভি ইন্ডাস্ট্রি বলেন, তারা গার্মেন্টস দিয়ে শুরু করেছিল, ইউর ভেরি রাইট, তারা যে হেভি ইন্ডাস্ট্রিকে দাঁড় করাতে পেরেছে, আমরা এটা পারি নাই। আপনি একটা জিনিস পড়েছেন বোধহয়, আমি দেখলাম যে এই যে আপনি 8, 17, 20 বছর আগের কথা, আমি কারোর সমালোচনা না করেই বলছি, এয়ারফোর্সের যে স্ট্রেংথ ছিল আমাদের আজ থেকে 2 দশক আগে, সেটা কমে গেছে, যেটা বাড়ার কথা। এমনকি পাকিস্তান আমাদের চেয়ে ছোট অর্থনীতি, এখন আমরা এখন সার্কের দ্বিতীয় বড় অর্থনীতি। সো তাদের এয়ারফোর্স কিংবা অন্যান্য সামরিক আহ, ক্ষমতা বেড়েছে। সাউথ কোরিয়ার তো ডেফিনেটলি বেড়েছে, এটা অর্থনীতির সাথে, আমি পাকিস্তানকে ফলো করার কথা বলছি না, কিন্তু আমরা এখন সার্কের দ্বিতীয় বড় অর্থনীতি। সো আমাদের যে ডিফেন্স বলেন, ইকোনমি বলেন, টেকনোলজি বলেন, এগুলো আরো গ্রো করা উচিত ছিল উইথ এ কমন ভিশন, লং টার্ম ভিশন। আমরা এটা করতে পারি নাই। এটা যেন আমাদের না হয়। আমাদের 5 বছর না, আমাদেরকে 20, 30, 40 বছরের চিন্তা করতে হবে। সেই জন্য আমি একটা বই লিখেছি, বাংলাদেশের ভিশন, D3 ডক্ট্রিন 2045। আমার ফেভারিট মডেল, আমার একজন গুরু আছেন, ইজ বুয়েটের প্রফেসর ছিলেন, এখন ইজ রিটায়ার্ড ম্যান, আমার চেয়ে অনেক সিনিয়র মানুষ। হি ডিড হিজ পিএইচডি ফ্রম আমেরিকা। তো উনি বলেন যে মডেল, 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 এই কথাটা আমি খুব রিয়েলাইজ করি। উইল হ্যাভ টু সিলেক্ট এ মডেল। সাউথ কোরিয়া সিলেক্টেড জাপান এজ এ মডেল। জাপান সিলেক্টেড ইটস ওন মডেল আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তারা আমেরিকান অনেক হেল্প পেয়েছে। জার্মানি আফটার ধ্বংস হয়ে যাওয়ার পরও তারা দে হ্যাভ টেকেন, তারা একটা মডেল নিয়েছে। তো আমাদেরকে একটা মডেল নিতে হবে। আমরা সেই মডেলের 19-20 এদিক ওদিক করতে পারি,
কিন্তু আমাদের মতো করে সাজিয়ে নিতে পারি, কিন্তু একটা মডেলকে ফলো করতে হবে। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে টপের কথা বললাম, যে ন্যাশনাল সিকিউরিটি ইকোনমিক কাউন্সিল, যেখানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সব ইম্পর্টেন্ট মিনিস্ট্রিগুলো, এডুকেশন, আইসিটি, ডিফেন্স, ইন্ডাস্ট্রি, ওনার এবং আপনি দেখবেন যে সমস্ত উন্নত দেশগুলো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার থাকে, ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ইকোনমিক অ্যাডভাইজার, বেসিক্যালি তিনি চালাবেন কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশে। দ্যাট ন্যাশনাল সিকিউরিটি ইকোনমিক অ্যাডভাইজার, হি মে বি ফ্রম, আপনি জানেন ন্যাশনাল সিকিউরিটি এখন আসলে বিশাল একটা বিষয়, এটা অর্থনীতি, সমাজনীতি, বর্ডার, ক্লাইমেট, এভরিথিং। সো হি শুড বি এ ম্যান যিনি এই সমস্ত মন্ত্রণালয়গুলোর সাথে অন বিহাফ অফ প্রাইম মিনিস্টার কোঅর্ডিনেট করবেন, এবং ইট শুড হ্যাভ এ রেগুলার মিটিং। এটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। প্রধানমন্ত্রী যখনই যেটা বলবেন এটা যাতে দ্রুত এক্সিকিউট হয়ে যায়। দ্বিতীয় যেটা আমি লেসন মডেল, যেটা সাউথ কোরিয়ান মডেল থেকে এবং সিঙ্গাপুর মডেল থেকেও, এদের দেশভিত্তিক 6 মাস 1 বছরের একটা ডিসিপ্লিনড সিটিজেন তৈরি করে। আপনার মনে আছে যখন সাউথ কোরিয়াতে ওয়ার্ল্ড কাপ ফুটবল হলো, 21-22 বছরের একজন জাতীয় দলের খেলোয়াড়, তার ডিউ ছিল, মিলিটারি ট্রেনিং ডিউ ছিল, তো সেইটাকে এক্সকিউজ করার জন্য ওয়ার্ল্ড কাপে খেলার জন্য তাকে স্বয়ং প্রেসিডেন্টের হস্তক্ষেপের প্রয়োজন হয়েছিল। মানে দিস ইজ সো আনঅ্যাভয়েডেবল। তো জি। এটাতে কি হয়? এটাতে যেটা হয় যে একটা ছেলে, 18, 20, 22 বছরের ছেলে যখন এই ট্রেনিং গুলো করে 6 মাসের জন্য বেসিক ট্রেনিং, সে একটা ডিসিপ্লিনড নাগরিক হিসেবে গড়ে ওঠে। এবং আপনি খেয়াল করবেন, আমার রিসার্চ এটা বলে, এই দেশগুলো যে এশিয়ান টাইগার হয়েছে তাদের এই ডিসিপ্লিনটা প্রচন্ডভাবে হেল্প করেছে। তাদের 6 মাস বলেন, কোনো দেশের 6 মাস আছে, কোনো আছে 1 বছর আছে। আমার আসলে এই মডেলটা আমি বলছি D3 ডক্ট্রিন, ডিসিপ্লিন ডিজিটাল ডিফেন্ডার্স ডক্ট্রিন। এটা অপশনাল হচ্ছে যে মিলিটারি ট্রেনিংটা, বাট এটা দেওয়া বাঞ্ছনীয়। এটা হলে 18 থেকে 25 বছরের একটা ছেলে অথবা মেয়ে বিকাম সুপার ডিসিপ্লিনড। এবং সঙ্গে আপনি, এটা আমি আলোচনা করছিলাম, এটা হচ্ছে যে আপনিও খেয়াল করবেন, আমি ইন্টারমিডিয়েট পাশ করার পরে কিছু সময় পাই আমরা, আমি জানি না বর্তমান সিচুয়েশন, সম্ভবত বর্তমানে ছেলেপেলেরাও পায়। আমি যখন আর্মিতে ঢুকি, আই গট অ্যারাউন্ড 4 to 6 months একটা গ্যাপ। তো তখন আমি মেডিকেল ইঞ্জিনিয়ারিং আর আর্মির প্রিপারেশন নিচ্ছিলাম। তো 2 দিন করে ক্লাস করতাম ফর প্রি কোর্স। তো যাই হোক, তো ওই সময়টাতে আমার সময় কাটতো না। এটা আমি বলছি 86 সালের কথা, আমি যখন ইন্টারমিডিয়েট পাস করি। তো তখন আমার বাসায়, আমাদের বাড়িতে, আমাদের ভাই বোন বা আমার যত, আমিও কিছু কোকারিকুলার অ্যাক্টিভিটিসে পুরস্কার পেয়েছিলাম। আহ, বাংলা সাহিত্যের যত দিকপালদের, বিশেষ করে পশ্চিমবঙ্গের নিমাই চট্টোপাধ্যায়, সমরেশ ঘোষ, সুনীল গঙ্গোপাধ্যায়ের বই, উপন্যাস, এগুলো আমি পড়ে ফেলি। কিন্তু এই সময়ে যদি আমার তখন কম্পিউটার থাকতো, তাহলে হয়তো আই উড হ্যাভ বিকাম এন এক্সপার্ট কোডার। তো আমি যেটা বলছি, আপনার মনে আছে টনি ব্লেয়ার যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন তার একটা স্লোগান ছিল, রাজনৈতিক ইশতেহার ছিল, যে আমি প্রধানমন্ত্রী হলে ইংল্যান্ডের সব বাচ্চাদের একটা করে আমি কম্পিউটার দিব। এমনকি আমি দেশের উদাহরণও দিতে পারি। আমাদের সবুর খান ভাই, ওই যে আমার ইউনিভার্সিটির বড় ভাই, উনি যে ড্যাফোডিল ইউনিভার্সিটি করেছেন, উনি যখন তার আগে তো কম্পিউটার কোম্পানি ছিল, যে উনি বলেছিলেন যে আমার ইউনিভার্সিটির প্রত্যেক ছাত্রকে আমি একটা করে কম্পিউটার দিব। এবং আমি এখন যখন দেখি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে ড্যাফোডিল বেশ ভালো করছে, বেশ ভালো করছে। সো আজকে যদি আমাদের শিক্ষামন্ত্রী অথবা প্রধানমন্ত্রী বলেন যে আমি, যেটা টনি ব্লেয়ার বলেছে 20 বা 25 বছর আগে, তো আমি আমার বাংলাদেশের সমস্ত বাচ্চাদেরকে আমি একটা করে কম্পিউটার দিব, সেটা যত লো গ্রেডেরই হোক না কেন, তারা ইন্টারমিডিয়েটের পরে তারা ওটা নিয়ে খেলতে খেলতে একটা সময় ভালো কাজ করবে তারা। এবং ওই 4-6 মাসকে আমি কাজে লাগাতে বলছি, লাইক সাউথ কোরিয়া, লাইক সিঙ্গাপুর, লাইক তাইওয়ান। তাহলে হবে কি, আমরা ওই 6 মাসটায় আমরা, এবং আমরা যদি তাদেরকে বেসিক ট্রেনিং দিতে পারি, ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড মিলিটারি ট্রেনিং, এটা অপশনাল, এটা সরকার নিলে নিতে পারে, না নিলে না নিতে পারে। কিন্তু ওই সময় যদি আমরা তাদেরকে ডিজিটাল ট্রেনিং অ্যান্ড ফিজিক্যাল ট্রেনিং দিতে পারি, তাহলে সে হবে কি, ডিজিটাল ট্রেনিং দিয়ে সে আয় করতে পারবে, আর ফিজিক্যাল ট্রেনিং দিয়ে সে দেশকে রক্ষা করতে পারবে। এটা আমাদের সাবেক সেনাপ্রধান জেনারেল নুরুদ্দিন রাওয়ার একটা মিটিং এ বলেছেন। সো তাহলে আমরা যদি প্রতি বছর 10, 20, 30 হাজার আমাদের প্রায় মিলিটারি ক্যান্টনমেন্ট এবং পুলিশের ট্রেনিং ইনস্টিটিউশন অথবা বিএনসিসির সাথে সহযোগিতায় যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বেসিক ট্রেনিং দেই, তারা ডিসিপ্লিন ডিজিটাল ডিফেন্ডার্স হিসেবে গড়ে উঠবে। তারা শান্তিকালীন সময়ে প্রচুর আয় করবে, আর যদি খোদা না খাস্তা কখনো এমার্জেন্সি হয়, যুদ্ধবাদে, দে উইল প্রোটেক্ট দ্য কান্ট্রি। সেদিন আমি ইন্টারেস্টিংলি পড়ছিলাম, আমি জানতাম যে ইরানের বাসিজ, যেটার কারণে আমেরিকার মতো, যার বাজেট 1500 গুণ দেন ইরান, $1.5 trillion ভার্সেস $10 trillion, আমরা সবাই দেখছি তাকে ঠিকই দিয়েছে। সাস্টেইনেবিলিটি ইজ দ্য মেইন থিং। আমাদেরকে ওই রকম অ্যাসিমেট্রিক ওয়ারে যেতে হবে। তো সেটাই যদি যেতে হয়, এবং আমাদের যদি, যে বইটা লিখেছি, আমি বলছি যে বাংলাদেশে বর্তমানে প্রায় 27 থেকে 30 লক্ষ বেকার আছে।
এর মধ্যে প্রতি বছর শিক্ষিত ওভারঅল বেকার বেরোচ্ছে, মানে ইউথ মার্কেটে যোগ হচ্ছে প্রায় 20 লক্ষ। এর মধ্যে শিক্ষিত ছেলে মেয়ে যুক্ত হচ্ছে 5 লক্ষ। তা আগামী 20 বছরে 5 কোটি 1 কোটি। আর আছেই বর্তমানে আনএমপ্লয়েড 30 লক্ষ। আপনি সারপ্রাইজড হবেন, আমি একটা স্ট্যাটিস্টিক্স থেকে অবাক হলাম। আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যে গ্র্যাজুয়েটরা বাড়ায় তার 47% রিমেইন বেকার। 47, প্রায় অর্ধেক। সো আমাদের এই যে একটা বিপ্লব হয়ে গেল। আমরা বলি সিজি, সেন্টার অফ গ্র্যাভিটি খুঁজে, আর আমি সেন্টার অফ গ্র্যাভিটি খুঁজে পাই কোটা। 2 অক্ষরের একটা শব্দ কোটা। কোটা মানে জব। এখান থেকে বিপ্লবটা শুরু। বিপ্লব বলেন, অভ্যুত্থান বলেন। সো দিস ইজ দ্য মোস্ট বার্নিং ইস্যু আমার দৃষ্টিতে। সবচেয়ে যেটা আমাদের, আপনি ভালো প্রশ্ন করেছেন, আমাদের আমাদের রাজনৈতিক কিংবা যে কোনো ধরনের নেতারাই এটা অ্যাড্রেস করতে ব্যর্থ হচ্ছেন। এবং আমি শুনে দেখে খুশি হয়েছি যে বর্তমান সরকারের কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি বলেছেন আমরা 1.5 কোটি জবের ব্যবস্থা করব। বর্তমানে 30 লক্ষ শিক্ষিত বেকার আছে এবং প্রতি বছর 5 লাখ করে যুক্ত হচ্ছে। তো আমি হিসাব আপনাকে সব সিম্পল হিসাব, 5 কোটি 1 কোটি, জনগণ একটু বাড়বে, জনসংখ্যা একটু বাড়বে, ধরেন 20 থেকে 21, 5 থেকে 6 লাখ, 20 বছরে ইট উইল বি অ্যারাউন্ড 1 কোটি 1 কোটি 20 লাখ। আর বর্তমানে 30 লক্ষ আছে। আগামী 20 বছরে আমাদেরকে প্রায় পাবলিক প্রাইভেট অথবা প্রাইভেট সেক্টরে প্রায় 1.5 কোটি জবের সৃষ্টি করতে হবে। তা নাহলে 5ই আগস্টের মতো রেভলিউশন প্রতি বছর না হোক কয়েক বছর পর পরই ঘুরে আসবে। তো তাহলে আমরা সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক একটা ইমব্যালেন্স এবং ভালনারেবিলিটিতে পড়ে যাব। এবং আমি আপনাকে, এবং আমার ছোট গবেষণা বলে যে এই এআই এবং অন্যান্য ট্রান্সফরমেশনাল টেকনোলজি, সাইবার সিকিউরিটি, ব্লকচেইন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং, এবং আমি প্রায় 13-14টা ফিল্ড আইডেন্টিফাই করেছি, ইভি, সোলার। সো এইগুলো ফিল্ডে যদি আমরা কাজ না করি, আমাদের বাচ্চাদেরকে ট্রেনিং না করাই গ্র্যাজুয়ালি, এবং আমরা বললাম যে একটা 20 বছরে যদি একটা দীর্ঘমেয়াদী চিন্তা না করি, তাহলে প্রথমত হবে কি, আমাদের গার্মেন্টস অটোমেশনে চলে যাবে কিছু। গার্মেন্টস মানে যাদের পয়সা আছে তারা রোবটকে নিয়ে আসবে। সো সিগনিফিক্যান্ট জব লস হবে ইন দ্য গার্মেন্ট সেক্টর। তার চাইতে বড় কথা আপনি নিশ্চয়ই জানেন, আমরা এই 2026-এ আমরা আমরা যে জিএসপি, যে প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট ইউ এবং আমেরিকা থেকে পাই, সেটা শেষ হয়ে যাচ্ছে। এটা বাংলাদেশ অ্যাপ্লাই করতে পারে ম্যাক্সিমাম ফর ডেফারেল ফর 3 ইয়ার্স, কিন্তু 3 বছর পরে এটা অ্যাপ্লিকেবল হবেই হবে। সেই ক্ষেত্রে অল ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এর বলছে হিসাব, বাংলাদেশে প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট পাবে না। $6 থেকে $8 বিলিয়ন, এখন বোধহয় $45-47 বিলিয়ন আমরা গার্মেন্টস থেকে আয় করি, এটা কম হবে। এটা হচ্ছে 1 নম্বর। তো তার মানে আমরা এখানে 2 থেকে 3 মিলিয়ন জব হারিয়ে ফেলবো গার্মেন্টসে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে রেমিটেন্স। রেমিটেন্সে আমাদের $25-27 বিলিয়ন আসে। আপনি জানেন এরা খুবই রিচ কান্ট্রি, জিসিসি, মালয়েশিয়া, এই দেশগুলো সুপার অটোমেশন এআইতে যাচ্ছে। আমাদের বাংলাদেশের যে প্রায় 1 কোটি 30 লক্ষ আমাদের ভাইরা কাজ করছেন ওই দেশগুলোতে, আমি কুয়েতে ছিলাম মিশনের সময়, আমি তাদের দেখেছি তারা কি কষ্টের মধ্যে দিয়ে কাজ করেন। এখানেও প্রেডিক্ট করা হচ্ছে 2 to 3 মিলিয়ন উইল ইজ জব। ওভারঅল রেমিটেন্স এবং গার্মেন্ট সেক্টরে আমরা 5 থেকে 6 মিলিয়ন জব হারিয়ে ফেলবো ডিউ টু দ্য এআই অ্যান্ড অটোমেশন। 3 নম্বর হচ্ছে এভার ইনক্রিজিং আনএমপ্লয়মেন্ট অ্যান্ড পুয়ার কোয়ালিটি অফ এডুকেশন। সো আমাদের আনএমপ্লয়েডদের সংখ্যা বাড়ছে। চতুর্থত হচ্ছে আপনি দেখছেন trillions of dollars are invested in AI by USA, China, European Union, even India received $40 billion. It is the main focus. AI কিন্তু একটা সফটওয়্যার না যে একটা আইটি ম্যানেজার চালাবে একটা কোম্পানিতে। এআই কে বলা হচ্ছে ইটস লাইক ইলেকট্রিসিটি, ইটস লাইক ইন্টারনেট, ইটস লাইক কম্বাসশন ইঞ্জিন। এটা হবে লাইফ লাইন অফ এ কান্ট্রি। যে এটা ব্যবহার করবে সে ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে কাজে লাগাতে পারবে, যে এটা ব্যবহার করবে না ফোর্স ডাউনগ্রেডার হিসেবে কাজ করবে। পঞ্চম পয়েন্ট হচ্ছে, আপনারা দেখবেন, আমি আসলে একটা প্রেজেন্টেশন বানিয়েছিলাম খুব চমৎকার, আপনার ডেটা, আপনার জিপিইউ, এভরিথিং ইজ রিসোর্সড, হাউসড, ম্যানুফ্যাকচার্ড ইন ফিউ ডেভেলপড কান্ট্রি। আমরা একটা এআই পাওয়ার ক্ল্যাশের মধ্যে আছি, যেখানে আমাদের উই ডোন্ট হ্যাভ এনি নলেজ হোয়াট উই আর ডুইং, হোয়ার উই আর হেডিং। এবং আমার রিসার্চ বলে যে আমরা 200 বছর ফিজিক্যাল কলোনাইজেশনে ছিলাম। আমরা যদি এটা নিয়ে আলোচনা না করি, এটা নিয়ে যদি কথা না বলি, এটা নিয়ে যদি পলিসি ফ্রেমিং না করি ফ্রম দ্য টপ টু বটম লেভেল, পলিসি লেভেল, আমরা ডিজিটাল কলোনাইজেশন দিকে এগোবো। ইটস নো ডাউট অ্যাবাউট ইট। আমরা এখন ওই দিকে আগাচ্ছি আর কি। আমরা বর্তমানে যে গার্মেন্টস নিয়ে আমরা মোটামুটি ভালো করেছি, দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। আমাদের নেশনকে আমি বলবো যে একটা স্ট্যাটাস কো দিয়েছে মোটামুটি আমাদের সিগনিফিক্যান্ট, বিশেষ করে নারী এবং পুরুষ এবং তাদের মাধ্যমে ফ্যামিলিরা আমরা সার্ভাইভ করে গেছি। এটা প্রায় 80 সালে যদি ধরেন, আমরা প্রায় 45-46 বছর, দিস ইজ রিয়েলি হেল্পড আস। কিন্তু আমাদের সময় আসছে অন্যান্য ইন্ডাস্ট্রিগুলো, এই যে এশিয়ান টাইগারগুলো কিন্তু তারা একটা সময় সুইচ ওভার করেছে। আমার মনে হয় এখন আমাদের সিরিয়াসলি চিন্তা ভাবনা করা উচিত। তো যাই হোক, আমি কয়েকটা নন প্রফিট অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ত। আমার মেন্টর
নাম বলতে বলা উচিত, ডক্টর শাহ ইউনুস। আশা করি আমার বড় ভাই উনি দেখবেন। সো হি কেম আপ উইথ এন ফ্যান্টাস্টিক আইডিয়া, 10x মাইন্ড, অ্যান্ড উই হ্যাভ ফিউ আদার গ্রেট কালিগস। আমরা একটা নন প্রফিট মিলিয়ন এক্সের সাথে সম্পৃক্ত। মনির হাসান ভাই আছেন, ডক্টর আরাফাত খান আছেন। সো ওনারা একটা চমৎকার বই লিখেছেন। সো দিস ইজ আওয়ার মোটো, যে আমরা বলছি কি যে সাধারণত ইনক্রিমেন্টাল মাইন্ড বলে যে ইমপ্রুভ দ্য ক্যারেজ, আস্তে আস্তে ইয়ে করো। আমরা বলছি কি না, রিডিজাইন করো। আমাদেরকে জিজ্ঞাসা চিন্তা করতে, আমরা 5% 10% করে বেটার না করে আমরা কিভাবে পুরো সিস্টেমটাকে আমূল পরিবর্তন করতে পারি। আমাদের যে আরেকটা হচ্ছে কনস্ট্যান্ট ভিউ। আমরা 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 ইনহেরিটেড যে হরাইজন, যে ফিজিক্যাল লিমিট, সেটাকে বিশ্বাস করি। কিন্তু আপনি দেখবেন যে আমাদের যত এই পৃথিবীতে আগে অথবা বর্তমানে যত বিগ থিঙ্কার অথবা বিগ মুভার এন্ড শেকার, তারা কিন্তু চিন্তা করে একটা সিস্টেমকে ওভারঅল কিভাবে করা যায়। সেটা ইলন মাস্ক হোক, মার্ক জাকারবার্গ হোক। এবং আমার এক বন্ধু, সে ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করে, সে বলে যে আমরা, চমৎকার কথা বলেছেন, আমরা রিভলিউশন করতে পারি প্রতি বছর অথবা কয়েক বছর পর পর, কিন্তু আমাদের মধ্যে সেই রকম চিন্তা ভাবনার লোক খুব কম যে একটা ইভেন ইন্ডিয়া তারা ভালো কিছু সিইও তৈরি করে প্রতি বছর, এবং তারাও কিছু ক্রিয়েটিভিটিতে যায়। ইভেন পাকিস্তান হ্যাজ সেন্ট স্যাটেলাইট, এবং তারা চাইনিজদের সাথে একজন অ্যাস্ট্রোনটও পাঠাচ্ছে। তারা কিছু কিছু ক্ষেত্রে ভালো করেছে, আমরাও বেশ কিছু ক্ষেত্রে ভালো করেছি। বাট আমার মনে হয় আমাদেরকে এখন একটা 10x মাইন্ড, ম্যাক্সিমাম একটা কি বলবো প্যারাডাইম শিফট টাইপ চিন্তা ভাবনা করা উচিত। এবং সাধারণত লোকাল অপটিমাইজেশন, ইনক্রিমেন্টাল চিন্তা, কিন্তু আমাদেরকে এখন স্ট্রাকচারাল ট্রান্সফরমেশনের দিকে এগোতে হবে। তো আমি যে আপনাকে যেটা বলছিলাম যে এলডিসির কারণে আমরা কিন্তু মানে আমাদের একটা সাধারণত এলডিসি গ্র্যাজুয়েশন শব্দটা খুব পজিটিভ, কিন্তু এই এলডিসি গ্র্যাজুয়েশনের কারণে আমরা কিন্তু ইকোনমিক্যালি বেশ ভালনারেবল হয়ে যাব। তো জি এখন আমি মনে করি, এবং আমি যাদের সাথে কাজ করি তারাও আমরা মনে করি যে আমাদের একটা ট্রান্সফরমেশনাল চিন্তা ভাবনা দরকার, ফ্রম পলিসি লেভেল টু দ্য ব্যুরোক্রেটিক লেভেল অ্যান্ড এট দ্য গ্রাসরুট লেভেল। যেটা আমি আপনাকে বললাম যে সাউথ কোরিয়ার মতো আমরা, এবং ইটস এ প্রুভেন মডেল, তারা পৃথিবীর 1 থেকে 3 নম্বর দেশ হয়ে গেছে আমাদের থেকে পিছনে থেকে। তো সেটা যদি তারা করতে পারে, আমাদের এটা করতে পারা উচিত। এবং বাঙালি সম্বন্ধে একটা ভালো কমেন্ট আমরা সবাই জানি, উইচ বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আমি সত্যি অবাক। এবং আপনি যদি স্ট্যাটিস্টিক্যালিও দেখেন, এই দুই বাংলা মিলিয়ে বোধহয় বাংলা ভারতের যে কোনো রাজ্যের চাইতে নোবেল লরিয়েটের সংখ্যা সবচাইতে বেশি। কিন্তু আমরা জানি না কেন এটা, বিট পশ্চিম বাংলা আর বাংলাদেশ, আমরা কেন আমরা অনেক ক্ষেত্রে ভালো করেছি অনেক ইন্ডিকেটরে, বাট আমার মনে হয় আমরাও একটা সাউথ কোরিয়া হতে পারি। সো আমরা আমাদেরকে এআই অটোমেশনের দিকে যেতে হবে। আমাদেরকে ইউথকে কি বলে, ওই যে 6 মাস 1 বছরের একটা ম্যাসিভ ট্রেনিং দিয়ে শান্তিকালীন সময়ে তারা কোডার হবে অথবা সাইবার সিকিউরিটি এক্সপার্ট হবে। এবং আপনাকে আরো বলে রাখি, পৃথিবীতে 17 কোটি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের হিসেব অনুযায়ী জবের সৃষ্টি হচ্ছে। এর মধ্যে 9 কোটি লোককে রিস্কিল করতে হবে, আর 8 কোটি নতুন জব সৃষ্টি হচ্ছে। সো আমি হিসাব করে দেখেছি, 1.5 কোটি মাত্র 8% অফ দ্যাট 17 কোটি, যেটা বাংলাদেশ খুব ভালোভাবেই গ্র্যাব করতে পারে। এবং এটা যদি করতে পারে, এবং অ্যাভারেজ আয় এখানে প্রায় $100,000। তো আপনি যদি হিসাব করেন, যদি আমরা 1.5 কোটি মানুষকে, আগামী 20 বছরের কথা বলছি, এবং এই জবগুলো কিন্তু সৃষ্টি হয়ে যাবে 2030-এর মধ্যেই, 4 বছরের 5 বছরের মধ্যেই। আমি বলছি, আমরা যদি 20 বছরে যদি একটা লং টার্ম প্রোগ্রাম নিয়ে এগোতে পারি, আমরা যদি 1.5 কোটি কি বলে ডিজিটাল ডিফেন্ডার অথবা কোডার তৈরি করতে পারি, আমরা উইল বিকাম এ ডেভেলপড কান্ট্রি। এবং আপনি যদি শুধু, আমার যে বইটা আপনাকে আমি শেয়ার করেছি, কোড ক্রিয়েটার্স অ্যান্ড ডিজিটাল ডিফেন্ডার্স, আমরা যদি ওখানে, আমরা যাতে, আপনি যদি, এটা এখন সম্ভব হবে না, এটা ধাপে 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 20 বছরের মাথায় যদি আমরা সত্যি 1.5 কোটি আমরা করতে পারি, আপনি যদি $1 লাখ দিয়ে গুণ করেন এবং 20 বছর, ইট কামস $30 ট্রিলিয়ন। এটা যদি আমরা 10%ও করতে পারি, ইটস এ $3 ট্রিলিয়ন ইকোনমি। আমাদের বর্তমানে বোধহয় $465 বিলিয়ন ইকোনমি। সো আমরা যেটা বলছি, আমরা 10x to 60x গ্রো করা সম্ভব। এবং এটা করতে, যে আমি আপনাকে একটা ডকুমেন্ট পাঠিয়েছিলাম, যে এআই ডেটা লেভেলিং, ইট ইজ দ্য ইজিয়েস্ট। আমরা সেটা দিয়ে 2 থেকে 3 মাসের মধ্যে ট্রেনিং করিয়ে আমরা তাদেরকে, আমরা বলছি লার্ন আর্ন বিল্ড করো, এবং তাদেরকে আমরা এআই যুগে প্রবেশ করাতে পারি। তারপরে তারা আরো হায়ার স্টাডিজ করলো, এবং এগুলোর জন্য 4 বছরের ট্রেনিং এর দরকার নাই, 6 মাস থেকে 1 বছর ইজ গুড এনাফ, যেটা ইন্ডিয়া করছে অলরেডি। ইন্ডিয়া ইজ, আমি আগে ইনফোসিসে কাজ করতাম। আমার আমার যে বর্তমানে যে আইডিয়া আমি আপনার সাথে শেয়ার করছি, ওইখানের কাজেরও আমার ফল,
যে এটা যদি ইন্ডিয়া করতে পারে, ভারত আমাদের একই উপমহাদেশের লোক, আমাদের শিক্ষা কালচার অলমোস্ট সেম, আপনি জানেন তারা প্রায় $245 বিলিয়ন এই সফটওয়্যার খাত থেকে, আমরা বোধহয় $750 মিলিয়ন আয় করি। তো ইয়েস, তারা আমাদের চেয়ে 7 গুণ জনসংখ্যায় বড়, কিন্তু আমরা তো 7 ভাগের 1 ভাগ করতে পারবো। আমরা $35 বিলিয়ন আমরা এই খাত থেকে আয় করতে পারা উচিত। কিন্তু আমি যে আপনাকে মডেলটা প্রস্তাব করছি, মডেল যে মডেলটা প্রস্তাব করছি, এটা দিয়ে আগামী 20 বছরে এটা $250 বিলিয়ন, এবং কিউমুলেটিভলি যদি আমরা 1.5 কোটি লোক ইয়ে করতে পারি, মানে অন 20th ইয়ার অনওয়ার্ডস ইট ক্যান বিকাম $30 ট্রিলিয়ন। পৃথিবীতে অনেক পরিবর্তন আসবে, কিন্তু আমরা যদি এই পথে এগোতে থাকি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারি সাউথ কোরিয়ার মতো, আহ, আহ, হাজার হাজার লক্ষ লক্ষ ডিসিপ্লিন ডিজিট, এবং এইটা আমাদের, আমি আমার প্রেজেন্টেশনেও দেখাবো, আমাদের এক্সিস্টিং এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোকে নাইট শিফটে ব্যবহার করে, যেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান 80 সালে গণশিক্ষা রাত্রে করার প্রস্তাব করেছিলেন, আমি এখানে প্রস্তাব করছি আমাদের এখন ডিজিটাল ট্রেন করতে হবে রাত্রেবেলা। গণশিক্ষা না, ডিজিটাল ট্রেনিং ফর আওয়ার ইউথ, ফর এনি এজ দে ক্যান জয়েন, যাদেরই এই প্যাশনটা আছে, যারা এটা পছন্দ করে, অ্যান্ড ইট ক্যান বি ডান বাই এভরিবডি। তো এখানে এআই অটোমেশনের কথা বলছি আমি, ইউথ আনএমপ্লয়মেন্ট, যেটা একটা একটা এক্সপ্লোসিভ সিচুয়েশন হতে পারে, সেখান থেকে আমরা, আদারওয়াইজ আমরা ডিজিটাল কলোনাইজেশন হয়ে যাব যদি আমরা এই পথে না হাঁটি। এবং আপনি জানেন আমাদের বাংলাদেশ ব্যাংকে ইয়ে হয়েছিল, আম, টাকা চুরি হয়েছিল। সাইবার ওয়ারফেয়ার ইজ এ বিগ থিং, এবং এটা শুধু সাইবার অ্যাটাকে $10.5 ট্রিলিয়ন ওয়ার্ল্ডে খরচ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ঠিক। সো ইটস এ বিগ থিং। সো আরেকটা জিনিস আমি এখানে আমি, অ্যাপার্ট ফ্রম এভরিথিং অল ডিসকাশনস, ডেফিনেটলি আমাদের ডক্টর ইউনুস, প্রফেসর ইউনুস অত্যন্ত সম্মানীয় শ্রদ্ধেয় মানুষ। আমি তার এই 3-0 আইডিয়াটা আমি পড়ি, বইও কিনি, পড়ি। তো এটা অ্যাকচুয়ালি একটা বেসিক্যালি ইউটোপিয়ান আইডিয়া, এটা একটা ইউটোপিয়ান আইডিয়া যে, হ্যাঁ, এটা একটা ইউটোপিয়ান এটা, এবং এটার ধারে কাছে কোনো কিছু কোথাও বাস্তবায়ন হয় নাই। আমি এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করি, এবং যখন আমি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্টটা পেলাম যে 17 কোটি জব সৃষ্টি হবে এই ট্রান্সফরমেশনাল টেকনোলজি আইসিটি খাত থেকে, তো তখন আমি বাংলাদেশের বেকারত্ব নিয়ে একটু স্ট্যাটিস্টিক্স গুলো নিয়ে নাড়াচাড়া করলাম। আমি যেটা বললাম আপনাকে, বর্তমানে 27 থেকে 30 লক্ষ বেকার, প্রতি বছর শিক্ষিত বেকার 5 লক্ষ যুক্ত হচ্ছে, শিক্ষিত অশিক্ষিত মিলে 20 লক্ষ। এরপরে আমি আরো সার্চ করে দেখলাম যে হোয়াট ইজ দ্য, পৃথিবীতে বেকার কত। আইএলওর হিসাব অনুযায়ী বর্তমানে আপনি সার্চ করলে পাবেন 22 কোটির উপরে বেকার। আপনি এখানে এখানে 17 কোটি জব সৃষ্টি হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এটা কিন্তু ইউএন এর কোনো বডি না। এখানে স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প থেকে আমাদের প্রফেসর ইউনূসের মতো নোবেল লরিয়েটরাও যান, এখানে ইনভিটেশনের মাধ্যমে লোকজন যায়, অল সিলেক্টেড পিপল। এখানে খুব সিরিয়াস ডিসকাশন হয়। তো এরা বলছে যে 17 কোটি জবের সৃষ্টি হবে। আমিও এটা বিশ্বাস করতাম, এখনো করি, এটা এটা খুব বেশ ইউটোপিয়ান আইডিয়া, বাট এটার ধারে কাছে যাওয়া সম্ভব হাউ, আমি আপনাকে ব্যাখ্যা করছি। তো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে 17 কোটি জব সৃষ্টি হবে, আমাদের পৃথিবীতে বেকার 22 কোটি, বাংলাদেশে 1.5 কোটি। সেই জন্য আমার ওই বইটার হেডিং হচ্ছে কোড ক্রিয়েটার্স অ্যান্ড ডিজিটাল ডিফেন্ডার্স, বাংলাদেশ ক্যান আর্ন $30 ট্রিলিয়ন বাই 2045, এবং ওয়ার্ল্ড আয় করতে পারে $340 ট্রিলিয়ন। তো কিভাবে সম্ভব এটা? এবং গড়ে এটার অ্যাভারেজ স্যালারি হচ্ছে $1 লাখ। এটা কম হয় বেশি হয়, বাট আমি অ্যাভারেজ ধরেছি, কনজারভেটিভ। বাংলাদেশে হয়তো ডেভেলপিং কান্ট্রিজ হিসেবে 70-80 হাজার ডলার পাবে ছেলে মেয়েগুলো, কেউ কেউ আবার বেশিও পাবে, তো আমি অ্যাভারেজ ধরেছি $1 লাখ। আমি আপনার ওই বইতে দেখেছেন বোধহয়, ম্যাথ করে দেখিয়েছি যে যদি আমরা যখন 20 বছরের মাথায় যদি এটা করতে পারি, আমরা 1.5 কোটি ছেলে মেয়েকে, 1.5 কোটিকে যদি আপনি $1 লাখ ইন্টু 20 দিয়ে গুণ করেন, এটা $30 ট্রিলিয়ন। আমরা যদি এখানে করতে পারি, 1.5 কোটি মানুষকে যদি আমরা, আমাদের ছেলে মেয়েগুলোকে যদি ট্রেন করতে পারি নাইট শিফটে, যেভাবে আমি এখানে ট্রেনিং করেছি, সকালে কাজ করেছি, বিকালে আমি নাইটে ট্রেনিং করেছি, এবং আমি যদি 46 বছর বয়সে সুইচ ওভার করতে পারি, ওই যে বললাম ইন্টারডিসিপ্লিনারি ইন্টারসেকশন, আমি সিঙ্গল অফিসার প্লাস আমার এই পড়াশোনাগুলো কাজে লেগেছে, সো তাহলে আরো ইয়াং ছেলেমেয়েরা আরো ভালো করতে পারার কথা। তো এবং আপনি জানেন, এবং এটা ওয়ার্ল্ড ব্যাংক, অন্যান্য সমস্ত সংস্থারই, that, বিশেষ করে আমাদের এশিয়াতে 4 থেকে 6 জন ফ্যামিলি মেম্বার, মানে একটা পরিবার ধরেন, দুটো বাচ্চা, আর বাবা মা সঙ্গে রাখার চেষ্টা করে, অথবা তারা টাকা পাঠায়, হেল্প করার চেষ্টা করে। তো এই ছেলে মেয়েগুলো যদি $1 লাখ কাছাকাছি জবে পায়, তাহলে সে কিন্তু 5 থেকে 6 জনকে ইম্প্যাক্ট করতে পারে ডিরেক্টলি। তার বাবাকে ভালো হাসপাতালে নিয়ে যাবে, মাকে সে ভালো টেক কেয়ার করবে, 2 সন্তানকে ভালো স্কুলে দিবে, ওয়াইফকে ভালো কাপড় কিনে দিবে, ভালো অ্যাপার্টমেন্ট অথবা ইয়ে কিনে দেবে। এবং আপনি দেখেন, আপনি যদি 5 কিংবা 6 দিয়ে যদি গুণ করেন 1.5 কোটিকে, তাহলে এটা হয়ে যায় 9 কোটি। 9 কোটি মানুষ ডিরেক্টলি ইম্প্যাক্টেড হইতে পারে।
এবং 9 কোটি মানুষকে যদি সে এই যে ভালো স্বাস্থ্যসেবা দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, সেইটাকে যদি সে ইমপ্লিমেন্ট করে অটোমেটিক্যালি, এটার যে প্যারাফার্নালি ইন্ডাস্ট্রিগুলো আছে সেইগুলো উইল বি আর্নিং মোর। হি উইল বাই এ বেটার কার, মেবি ইভি কার। সো তাহলে হচ্ছে কি, আমি এটা হিসাব করে দেখেছি যে 9 কোটি, এটা রিপল এফেক্ট আরো দ্বিগুণ মানুষের কাছে পৌঁছে যাবে। টেক্সটাইল, হেলথ, এডুকেশন, অল ইন্ডাস্ট্রিজ উইল বি পজিটিভলি ইম্প্যাক্টেড। তো 9 দুগুণে 18 কোটি মানুষ, আর 2045 সাল নাগাদ সবাই পজিটিভলি ইম্প্যাক্টেড হইতে পারে, ডিরেক্টলি অ্যান্ড ইনডিরেক্টলি। একইভাবে 17 কোটি মানুষকে যদি আমরা ট্রেন করি, এটা আমার একার পক্ষে সম্ভব না। আমার একটা ছোট ওয়েবসাইট আছে, আমি কিছু বই লিখি, কোর্স বানাই, এটাকে আমি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি ইন্টারনেটের মাধ্যমে গ্লোবালি। আমি রাজশাহীতে এবং ঢাকাতে পাইলট প্রজেক্ট করতেছি, এবং যদি সফল হয় আমরা এটাকে স্কেল আপ করব। আম, তো ওয়ার্ল্ডে যদি আপনি 17 কোটি মানুষকে যদি ট্রেন করতে পারেন, $1 লাখ করে বেতন হয়, এবং 20 বছর আপনি এটা আসে $340 ট্রিলিয়ন। এবং তাহলে প্রায় 85 থেকে আম, 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 প্রায় অ্যারাউন্ড 1 বিলিয়ন লোককে আপনি ইম্প্যাক্ট করতে পারেন ডিরেক্টলি, এবং ইনডিরেক্টলি অ্যানাদার 2 দিয়ে যদি গুণ করেন অ্যারাউন্ড 2 বিলিয়ন। অলমোস্ট 25% ওয়ার্ল্ড পপুলেশনকে ইম্প্যাক্ট করতে পারে। এখানে বাংলাদেশ মাত্র 8% শুধু গ্র্যাব করতে হবে এই যে সুযোগটা আসছে। যদি ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, এবং যেভাবে গ্রামীণ অথবা ব্র্যাক অথবা অন্যান্য প্রতিষ্ঠানও পৃথিবীতে অন্য জায়গায় তাদের আইডিয়াকে রপ্তানি করেছে এবং অনেক জায়গায় ভালো করেছে, আমরা এটাকে উই ক্যান সেন্ড দ্য ট্রেনার্স টু এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, এবং এটা আমাদের ডিপ্লোমেসির একটা সফট ডিপ্লোমেসির একটা অংশ হতে পারে। এবং অটোমেটিক্যালি আমাদের ডিফেন্স এটাতে অটোমেটিক্যালি সাইবার সিকিউরিটি, ক্লাউড, এআইতে এখন ক্লাউডে 70% সমস্ত ইনফরমেশন রাখা হয়। তো এইটার একটা ছোঁয়া পড়বে আপনার ডিফেন্সে বলেন, ডিপ্লোমেসিতে বলেন, সর্বক্ষেত্রে। এডুকেশনে তো বটেই, ইন্ডাস্ট্রিতে তো বটেই। পাওয়ার, ইসরায়েলে এক প্রতি ফোঁটা পানির ওরা খরচের হিসাব জানে, যে একটা ফোঁটা পানি নষ্ট করে না। তা আমাদের এগ্রিকালচার, ইরিগেশন উইল বি বেটার অফ। তো আমি যখন এই দুটো আইডিয়া চিন্তা করি, তখন আমার কাছে মনে হচ্ছে ইট ইজ সামহাট ক্লোজ অ্যান্ড পসিবল। কিন্তু এটার জন্য একটা সমন্বিত একটা অ্যাফেয়ার দরকার বাই দ্য ওয়ার্ল্ড বডিজ। এবং তাহলে বোধহয় এটা, তো আপনি দিস ইজ হাউ উই ক্যান, আমরা পভার্টিকে কমাই নিয়ে আসতে পারি, আনএমপ্লয়মেন্টকে শূন্যের কাছাকাছি নিয়ে আসতে পারি, এবং জিরো নেট কার্বন এমিশনের সম্ভব, পুরোটা সম্ভব না, কাছাকাছি নিয়ে আসা সম্ভব। এখানে এটাই আমি লেখার চেষ্টা করেছি, এটা আমি বলার চেষ্টা আপনার করছি। প্রেজেন্টেশনটা খুবই অপটিমিস্টিক। ডেফিনেটলি আমাদের একটা ভিশন দরকার আছে। আমি আমি যখন চিন্তা করতেছিলাম, আমার একটা মনে হচ্ছিল যে বাংলাদেশের ভিশন নাই কেন। আমরা যদি দেখি যে সাউথ কোরিয়া বা সিঙ্গাপুর বা চায়নার ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রে, ইভেন মালয়েশিয়ার ক্ষেত্রেও, তারা আসলে একটা 20-30 ইয়ারের প্ল্যানে স্টিক থাকতে পারছে। এক্স্যাক্টলি। অলমোস্ট ওয়ান জেনারেশন প্ল্যান থাকতে পারছে। আমি যদি পাকিস্তানের ক্ষেত্রে দেখি, পাকিস্তান কিন্তু এটা পারে নাই, ইকোনমিক দিক থেকে পারে নাই। হ্যাঁ, পাকিস্তানের হ্যাঁ, হ্যাঁ, মিলিটারি হয়তো বা 30-40 বছর ধরে একটা দিকে যাচ্ছে। হ্যাঁ, বাট আমি যদি পাকিস্তানের ইকোনমিক ডেভেলপমেন্টের দিকে তাকাই, তারা কিন্তু 30 বছর, 30 বছর বাদ দেন, 20 বছর যে একদিকে যাবে, এক ডিরেকশনে যাবে, সেটা যেতে পারছে, এটা বলা মুশকিল আর কি। So, আমি বাংলাদেশের ক্ষেত্রে কেন এটা বলতেছি, যে বাংলাদেশে তো আসলে যে কোনো গভর্নমেন্ট 5 বছরের বেশি চিন্তা করে না, সে নেক্সট ইলেকশন এক্স্যাক্টলি। চিন্তা করে। এখন আপনি যেই শিফটটা বলতেছেন, সেটার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে, ধরেন লেটস সে সৌদি আরব খুব সহজে ভিশন 2030 নিয়ে প্ল্যান করতে পারতেছে। হবে কি না হবে সেটা পরের কথা, কিন্তু দে দে হ্যাভ আ দে আর গোয়িং সামওয়্যার, দে আর ওয়ার্কিং টুয়ার্ড সামথিং। বাংলাদেশের ক্ষেত্রে তো ওইটা আসলে গ্র্যান্ড লেভেলে কখনো আমরা দেখি নাই। সবাই দেখা যাচ্ছে যে খালি নেক্সট ইলেকশন চিন্তা করে, কিন্তু নেক্সট ইলেকশন চিন্তা করতে গিয়ে তো আমরা সবাই সাফার করতেছি, বিকজ 5 বছর তো দেখতে দেখতেই চলে যায়। প্ল্যানটা ডেফিনেটলি অপটিমিস্টিক এবং এদিকে ফোকাস করাটা ডেফিনেটলি মেক সেন্স করে। বাট এটার এই চ্যালেঞ্জটাকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি? আমরা উইথ, আমি কাউকে কোনো অভিযোগ ব্লেম না করেই বলছি, আমরা যেন তেন ভাবে ক্ষমতায় থাকার চেষ্টা করি। এটা খুব সুন্দর উত্তর হচ্ছে মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ আর লি কুয়ান ইউ সিঙ্গাপুরের, অথবা সাউথ কোরিয়ার লিডাররা। তারা যে তারা তারা ডেলিভার করেছে রেজাল্ট অ্যান্ড গুডস টু দ্য পিপল। তারা বিশ্বাস করতো
এটা বিতর্কিত হয়ে যাবে কিনা জানি না। ডক্টর আসিফ নজরুলের আমি একটা সাক্ষাৎকার দেখেছিলাম। উনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হওয়ার আগে, যখন বেশ জনপ্রিয় ছিলেন তার টকশোগুলোতে, যে আমরা যদি ভালো ডেলিভার করি, মাহাথির মোহাম্মদের বিরুদ্ধে তেমন কোনো অ্যালিগেশন নাই যে তিনি কারাপশন করে 24 বছর ক্ষমতায় ছিলেন। লি কুয়ান ইউ একজন ডিকটেটর বলে, ওয়েস্টার্নরা খুব কড়া কড়া প্রশ্ন করতো, বাট এমনকি উনি থুতু ফেলা নিষিদ্ধ করেছিলেন। একটা ডার্টি কান্ট্রিকে হি মেড ডেভেলপড কান্ট্রি। আমরা যদি, সেটা বর্তমান সরকার হোক ভবিষ্যতের সরকারই হোক, তারা যদি মনে করে উইল ডেলিভার গুডস, ফর এক্সাম্পল বর্তমান সরকারের বেশ কয়েকজন নেতৃস্থানীয় নেতা অলরেডি বলেছেন আমরা 1.5 কোটি জবের ব্যবস্থা করব, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো প্ল্যান প্রোগ্রাম দেখি নাই। আমি যেটা বলছি যে আমরা যদি এই যে নাইট শিফট, আমি যে আমেরিকাতে কিংবা হাজার হাজার লোকজন, লক্ষ লক্ষ লোকজন প্রবাসী যারা কষ্ট করে কাজ করে পড়াশোনা করে তারা ভাগ্যের উন্নয়ন ঘটাচ্ছে, ঠিক একইভাবে যদি আমাদের ছেলে মেয়েদেরকে এবং ইন্টারেস্টেড পিপলকে যদি আমরা, আমাদের ইউনিভার্সিটি প্রচুর, আমার কাছে অল ডেটা আছে, ইট ইজ অ্যাভেলেবল ইন গুগল। তো আপনি আমাদের যে ইউনিভার্সিটি, কলেজ, ভোকেশনাল ট্রেনিং, প্রাইমারি স্কুল, হাই স্কুল, এটা আস্তে আস্তে শুরু করতে হবে। সরকার যদি এই পদক্ষেপ নেয় এবং গভর্নমেন্ট পাবলিক পাবলিক পিপিপি মডেলে যদি এটা করা হয়, সাউথ কোরিয়ান মডেলে তাদেরকে যদি ট্রেন আপ করাইতে পারি, ইটস পসিবল। এবং ধরেন কথার কথা, এই 1.5 কোটি জব প্রমিস করেছে, এরা যদি 5 বছরে 4 ভাগের 1 ভাগ, 4 × 30 = 120, 4 × 40 = 160, 30 35 40 আরো কম ধরেন, এমনকি ধরেন 10%, 15 লাখ, এমনকি 1% ধরেন, 1.5 লক্ষ মানুষের যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে এই সরকার, এটা টিকে যাবে। দে ক্যান গো টু দ্য নেক্সট 5 years, পিপল উইল ভোট দেম। এবং এইটার পজিটিভ রিপল এফেক্ট তো অন্যান্য সমস্ত ইন্ডাস্ট্রিতে পড়বে। তা আমি আপনার সাথে কথা বলার এই পডকাস্ট আপনার অত্যন্ত অনেক ভিউ হয়। আমি দোয়া করি, আশা করি যে ইভেন পলিসি মেকাররা এটা দেখবেন। ইট ইজ ডুয়েবল। ডু দ্য গুড থিংস ফর দ্য পিপল। পিপল উইল ভোট ইউ এগেইন অ্যান্ড এগেইন অ্যান্ড এগেইন। ইভেন আমি এটা বলছি, এটা অ্যাপলিটিক্যাল। এই প্রস্তাবনাটা হচ্ছে অরাজনৈতিক। এটা যে সরকারি ক্ষমতায় আসুক, আমাদেরকে কিছু ন্যাশনাল ইস্যুতে ঐক্যমতে পৌঁছাতে হবে যে আমরা এটা বাস্তবায়ন করব। এটা আমার দেশের মানুষের জন্য, যারা আমাকে ভোট দেয়, যাদের কারণে আমি ক্ষমতাসীন। যদি বর্তমান সরকার ভালো কাজ এইভাবে করুক কিংবা যেভাবে করুক, তারা যদি 1.5 কোটি জবের কথা বলছে, তারা 10% 1% যেভাবেই হোক, তাদের যদি তাদের মডেলটা আসতে হবে, আমাদেরকে দেখতে হবে এবং আমাদেরকে ফ্রুটসটা পেতে হবে। এরা যদি ভালো কাজ করে, জনগণ এদেরকেই ভোট দিবে। যদি না দেয়, আবার নেক্সট পার্টি আসবে। বাট আমাদের জাতীয় ঐক্যমতে পৌঁছাতে হবে যে আমাদের যে এক্সপ্লোসিভ সিচুয়েশন 5th অগাস্ট প্রতি 1 2 3 বছর পর পর হতে দেওয়া যাবে না। তাহলে আমরা সোশ্যালি, পলিটিক্যালি, ইকোনমিক্যালি, ন্যাশনাল সিকিউরিটিতে ভালনারেবল হয়ে যাব। সো আমাদেরকে ভালো কাজগুলো উপহার দিতে হবে এই জনগণকে। তারা আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নির্বাচন করেছে। তা আমি আহ্বান করবো আপনার এই এর মাধ্যমে, যারাই পলিসি মেকিং এ আছেন, আপনারা যদি ডেলিভার করতে পারেন সঠিক উপায়ে, পিপল উইল ভোট ইউ এগেইন অ্যান্ড এগেইন অ্যান্ড এগেইন, লাইক মাহাথির অর লি কুয়ান ইউ। আর যদি না পারেন, লেট আস হ্যাভ এ কনসেনসাস যে আমরা এইটা 20 বছর ধরে বাস্তবায়ন করব। আমার পরে যে আসবে সে এটা বাস্তবায়ন করবে। বাকি অন্যান্য আপনি চেঞ্জ করেন, অসুবিধা নাই। এটা জনগণের জন্য, এটা জনগণের আহ, ভালোর জন্য, উন্নয়নের জন্য। এডুকেশনের ব্যাপারে যে মাইন্ড শিফটটা আপনার কাছে মনে হয় হওয়া দরকার, বিকজ পৃথিবী বদলায় গেছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আসলে চাকরি করতে সক্ষম বা ওয়ার্ল্ডের জন্য রেডি এরকম মানুষ তৈরি করতে পারছে না। আমাদের বাবা মা অনেক ক্ষেত্রে টেকনোলজি অথবা পৃথিবীর পরিবর্তনগুলো সম্পর্কে যথেষ্ট জানে না। তো সেই জায়গাটায় একটা বড় রকমের স্ট্র্যাটেজি বা মাইন্ড শিফট হওয়া দরকার। তো সেই জায়গায় যদি আপনি একটু আলোকপাত করতেন। আমি যেটা বলছি, এইটাতে ধরেন আমাদের ঢাকা, চিটাগং, রাজশাহী ডিভিশন সিটিগুলোতে 5,000 মাস্টার ট্রেনার খুঁজে পাওয়া অসম্ভব কিছু না, তৈরি করা অসম্ভব কিছু না উইদিন ইভেন ফার্স্ট 6 মাস। বাংলাদেশে আরেকটা বিশাল অ্যাডভান্টেজ হচ্ছে 6.5 লক্ষ আমাদের ফ্রিল্যান্সার আছে। দিস দ্য সেকেন্ড হাইয়েস্ট আফটার ইন্ডিয়া। আমাদের বিশাল কয়েকটা অ্যাডভান্টেজ আছে। আমাদের ডেটা পেনিট্রেশন অ্যাজ পার ITU 106%, মানে একটা লোকের কাছে 1.06 ফোন অথবা মোবাইল অথবা ডেস্কটপ কিছু না কিছু আছে। 2 নম্বর হচ্ছে আমাদের 6.5 লক্ষ, উইচ ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট ফ্রিল্যান্সার ইন দ্য ওয়ার্ল্ড, এবং তাদের টপ 1 or 2% or 5% দে আর আর্নিং $200,000। 2 নম্বর, আমি আপনার কলিগের সাথে আলোচনা করছিলাম, ইয়েস, পেপাল কিংবা অন্যান্য সিস্টেমগুলো দ্রুত এদেরকে হেল্প করা উচিত, এই যে ফ্রিল্যান্সার গ্রুপগুলোকে। এই 6.5 লাখকে 60 লাখে উন্নীত করা সম্ভব, বিকজ সরকারের কোনো তেমন দায়বদ্ধতা নাই, কিন্তু তাদেরকে আমরা ফ্যাসিলিটেট করতে পারি। এবং আপনি 60 লক্ষ ভোটও পেতে পারেন। আপনি যদি 1 কোটি বেটাকে উন্নীত করতে পারেন, দে উইল ভোট ফর ইউ। কিন্তু আমাদের তাদেরকে ফ্যাসিলিটেট করতে হবে।
আমেরিকান সরকাররা কিংবা ওয়েস্টার্ন গভর্নমেন্টকে ছোট করে এবং তাদের মেইন কাজ হচ্ছে সব জনগণকে ফেসিলিটেট করা। আচ্ছা, নেক্সট হচ্ছে, so আমরা যদি 5,000 মাস্টার ট্রেনার তৈরি করতে পারি, তারা ট্রেন করবে আরো 10,000, 20,000, 30,000, স্কেল আপ আস্তে আস্তে হবে। এবং আমি আমার সাবসিকুয়েন্ট স্লাইডে আছে যে আমি বলছি, আচ্ছা আগাই আমি আপনাকে যে আচ্ছা আপনার এডুকেশন পয়েন্টে উত্তর দেওয়ার চেষ্টা করি। সো আমরা যদি আমাদের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত দুর্বল, অত্যন্ত দুর্বল, সেই জন্য বলছি যে ওই যে এনসেক প্রাইম মিনিস্টারের অধীনে আমাদেরকে এডুকেশন মিনিস্ট্রিকে থাকতে হবে, আমাদেরকে মডার্ন সিলেবাস করতে হবে, ওই এশিয়ান টাইগারে যেরকম করেছে আমাদেরকে। আহ, আরেকটা আমেরিকাতে একটা কনসেপ্ট আছে লার্ন ফাস্ট, দ্রুত শিখো। সো আমাদের এই 4 বছরের চলুক। আমরা যেমন ওই যে বললাম ইন্টারমিডিয়েট পরে 6 মাস পরে কেউ ডাক্তারি পড়েছে, কেউ ইঞ্জিনিয়ারিং পড়েছে, কেউ মিলিটারিতে ঢুকেছে, ঢুকুক, যার যেটা ইচ্ছা করুক। কিন্তু আপনি জানেন, আমরা জানি, আমরা আমাদের ইউনিভার্সিটিগুলো, ভালো ইউনিভার্সিটি এগুলো ম্যাক্সিমাম 5-10%কে তারা অ্যাবজর্ব করতে পারে, 90%কে তারা নিতেই পারে না, ওই সিটি নেই। তো তাহলে তারা কোথায় যাবে? এই 90%কে আমরা ডিজিটাইজ ট্রেনিং করে অন্তত এদেরকে মধ্যে 10, 10, 15, 20%কে যদি আমরা কোড ক্রিয়েটার্স, ডিজিটাল ডিফেন্ডার্স বানাতে পারি, ফ্রিল্যান্সার করতে পারি, আপনি চিন্তা করেন আমাদের ইকোনমিটা কত বড় হয়ে যাবে। সো আমরা যদি স্টেপ বাই স্টেপ 20 বছর মেয়াদি একটা দীর্ঘমেয়াদী একটা যদি পরিকল্পনা করি, 5,000 ট্রেনার বানালাম, তারা 50,000 ছেলে মেয়েকে ট্রেনিং করলো, কিংবা 20 জন গড়ে 1 লক্ষ ছেলে মেয়েকে ট্রেনিং করলো, ওখান থেকে আমার আরো 5-10 হাজার বেরোলো। দিস ইজ হাও আমরা যদি ছড়িয়ে দিতে পারি, প্রথমে ডিভিশন, 7টা ডিভিশনে, তারপরে আস্তে আস্তে ডিস্ট্রিক্টে। এটাই আমি কাজ করতেছি। আমার যে স্টার্ট আপটা আছে অ্যাপেক্স অ্যাচিভার্স .টেক, যাতে এরা শীর্ষে পৌঁছাতে পারে কোনো না কোনো দিন, তা আমাদেরকে চেষ্টা জারি রাখতে হবে। সো দিস ইজ হাও আমি মনে করি। এবং একটা হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষামন্ত্রী অথবা মন্ত্রণালয় তাদেরকে রিভিউ করতে হবে টু বি টেক অ্যাট পার উইথ দ্য, ইভেন ইন্ডিয়াকে ফলো করেন অ্যাজ ফার এজ এডুকেশন ইজ কনসার্নড। আর এটা তো ওপেন বুক, আপনি সাউথ কোরিয়ান সিলেবাস পেয়ে যেতে পারেন, আপনি সিঙ্গাপুরিয়ান ছেলেমেয়েরা কি পড়ছে, মালয়েশিয়ান ছেলেমেয়েরা কি পড়ছে, তাইওয়ান ইজ এ সিলিকন শিল্ড। তাইওয়ানের একমাত্র তার সিলিকন শিল্ডের জন্য চায়না অ্যান্ড আমেরিকা ক্যানট টাচ করতে পারবে না তাইওয়ানকে, তা নাহলে হোল ওয়ার্ল্ডের সাপ্লাই চেনকে নষ্ট হয়ে যাবে। সো একটা ছোট্ট দেশ যদি এটা করতে পারে, আমাদের অত অত অ্যাডভেঞ্চারাস কিছু করার দরকার নেই। কিন্তু আমরা যদি আমাদের জনসংখ্যা আছে, আমি যখন প্রেসিডেন্ট মাদুরোকে যখন অ্যারেস্ট করে নিয়ে আসলো আমেরিকা ওভারনাইট, 15-20 মিনিটস অপারেশন, এরা খুব গর্বের সাথে বলছে, ইরানের লিডারকে ওভারনাইট স্ট্রাইকে আমরা দেখতে পেলাম ক্যামেরার সামনে হত্যা করা হলো। আমি দেখলাম, আমার মনে মনে জিজ্ঞেস হলো যে মানে ন্যাচারাল রিসোর্সেস এটা কি অভিশাপ নাকি আশীর্বাদ? আমি অনেক দিন আগে প্রফেসর মুজাফফর আহমেদের একটা চমৎকার ডায়ালগ শুনেছিলাম, ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্সের প্রফেসর, যে আমাদের জমি জল আছে। তো আমাদের এই যে 18 কোটি মানুষ, দেখেন তারা কিন্তু গার্মেন্টসের ক্ষেত্রে এটা করে দেখিয়েছে, আমাদের অন্টারপ্রেনাররা খুব ভালো করেছেন। এখন আমাদেরকে সুইচ ওভার করার সময় টু দ্য এআই, সাইবার সিকিউরিটি, ক্লাউড, ওয়েব 3, ব্লকচেন দিয়ে আমরা কারাপশনকে জিরোতে করতে পারি, যেটা সিঙ্গাপুর করেছে, ইউএই করেছে, এমনকি রোয়ান্ডা করেছে। সো আমরা যদি এই টেকনোলজিগুলো আমরা যদি ব্যবহার করি, স্ট্যাবলিশ করি স্টেপ বাই স্টেপ, এতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যে সরকার আসবে যাবে কিন্তু এইটা বাস্তবায়ন হবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, এটা পসিবল। আপনার পুরো আমরা স্টেম শিক্ষায় শিক্ষিত হইতে পারি আমাদের ছেলে মেয়েদেরকে। এবং আমি একটা স্ট্যাটিস্টিক্স পড়ছিলাম, মাত্র 12% রিয়েলি পারসু স্টেম। আমাদের ইউনিভার্সিটি এডুকেশনগুলো, ইনস্টিটিউশনগুলোকে অনেক স্ট্রেংথেন, আমাদের ভোকেশনাল ট্রেনিংকে আরো ফোকাস করতে হবে। সো আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের বিশাল একটা কাজ আছে। আমি জানি না আপনি যদি শিক্ষামন্ত্রী মহোদয় এটা দেখে থাকেন, উনি এডুকেটেড মানুষ, বিদেশেও বহুদিন ছিলেন, অনেক স্ট্রাগলও করেছেন। এখন ইফি যদি তার সমস্ত জ্ঞান, বিদ্যা, বুদ্ধি এবং আমি এগুলো এখানে তিনি কাজে একটা লাগবে। ছোট পয়েন্ট, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি ছোট পয়েন্ট, সেটা হচ্ছে কি যে আমাদের এখনো, আমরা যদি ঢাকার বাইরে যাই, এখনো কিন্তু অনেক জায়গায় ইন্টারনেট অ্যাক্সেস, কম্পিউটার অ্যাক্সেস নাই, এআই অ্যাক্সেস নাই। আমাদের যদি খুব সিম্পল টার্গেট নেওয়া হয় যে ভাই তুমি সব জায়গায় সবার কাছে যেন ইন্টারনেট অ্যাক্সেস থাকে, এআই অ্যাক্সেস থাকে, সবার কাছে যেন থাকে, হ্যাঁ, সেজন্য অ্যাক্সেস করতে পারে, যেন অ্যাক্সেসেবল হয় অ্যাজ আ বেসিক নেসেসিটির মতো, হ্যাঁ, মৌলিক চাহিদার মতো। এটা যদি বাংলাদেশের 20 কোটি মানুষের কাছে থাকে, এক্সেসটা থাকে, তারা নিজেরাও অনেক কিছু শিখতে পারে এদের মধ্যে। স্পেশালি আমাদের যে বিশাল পরিমাণে ইয়াং পপুলেশন আছে, তাদেরকে যে সবসময় খুব অর্গানাইজড ট্রেনিং দিতেই হবে, দিতে পারলে তো অ্যাবসলিউটলি ভালো। আর আমি বলছি যে তাদেরকে যদি জাস্ট প্রপার এক্সেসটা দেওয়া হয়, যেমন আমাদের যে ফ্রিল্যান্সার কমিউনিটি বাংলাদেশিরা তৈরি হয়েছে, এটা খুবই ইন্টারেস্টিং।
এদেরকে খুব কেউ কিছু ইন্টারেস্টিং। শেখায় নাই, হ্যাঁ, হুম এদেরকে হুম কেউ কিছুই শেখায় নাই, এবং এদেরকে কেউ মূল্যায়ন করে না, কিন্তু এরাই কিন্তু আরো অলরেডি তারা ফরেন ডিরেক্ট, মানে তারা বাইরে থেকে টাকা আনতেছে, এবং তারা কিন্তু আরো 10-20 গুণ আনতে পারে যদি গভর্নমেন্ট একটুখানি তাদেরকে নজর এক্স্যাক্টলি দেয়। তারা এক্স্যাক্টলি কিন্তু, তারা এখন পর্যন্ত যা আনতেছে এখানে কিন্তু গভর্নমেন্ট কখনোই কোনো উপকার করে নাই, উপকার করে নাই। টাকা আনা ডিফিকাল্ট, টাকা বের করা ডিফিকাল্ট, সো এক্স্যাক্টলি ফ্রিল্যান্সারদের এক্স্যাক্টলি লাইফ সবভাবে ডিফিকাল্ট করা। ওই ডিফিকাল্টিজ এর এক্স্যাক্টলি মধ্যেও কিন্তু আমাদের ছেলে পেলে মোটামুটি খুবই একটা ভালো করছে। সাইজেবল ডলার কিন্তু তারা আনতেছে। হুম So হুম আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে ইভেন গভর্নমেন্ট যদি শুধু এতটুকু ফোকাস করে যে ভাই আমার দেশের সব মানুষকে আমি এক্সেসটা দিব, একটা হুম একটা বেয়ার মিনিমাম কম্পিউটার মোবাইল যা আছে থাকবে এবং ইন্টারনেট এক্সেসটা থাকবে, তাহলে দেখা যাবে অটোমেটিক্যালি এখানে অনেক ছেলে পেলে ডলার আনতেছে তাদের জীবনের প্রয়োজনে। এক্স্যাক্টলি, আমি সম্পূর্ণ একমত আপনার সাথে। সরকারের কাজই হচ্ছে জনগণকে ফেসিলিটেট করা। আমাদের এই ফেসিলিটি, এবং আপনি ইন্টারেস্টিং শুনে আমি এ বিষয়ে আমার পড়াশোনা গবেষণা করতে যে দেখলাম বাংলাদেশ সম্ভবত $750 মিলিয়ন আয় করে এই খাত থেকে, তার মধ্যে $650 মিলিয়ন আয় করছে ফ্রিল্যান্সাররা। জি, মাত্র $100 মিলিয়ন আয় করছে হচ্ছে বড়, আমাদের দেশের পরিপ্রেক্ষিতে বড় সফটওয়্যার ফার্মগুলো। জি, তো আপনি ইউর ভেরি রাইট যে এরা খুব প্রচন্ড ভালো ভূমিকা পালন করে এবং এদেরকে আরো ফেসিলিটেট করা উচিত। পেপ্যাল কিংবা অন্যান্য যেগুলো সেটার কথা আমার আছে এখানে, আমি আমি আসতেছি। আচ্ছা, তো যাই হোক, আমি আপনাকে বোর করব না কিংবা দর্শকদেরকেও। সো রিকনফিগারেশন দ্য ন্যাশনাল অপারেটিং সিস্টেম। তো আমাদের যে লিগেসি আর্কিটেকচার আছে, এই লো কস্ট আরএমজি থেকে বেরোয় আসতে হবে। আমাদেরকে এআই অগমেন্টেড ডিপ টেক অ্যান্ড ফিনটেকে আগাইতে হবে। আমাদেরকে সেন্ট্রালাইজড মেগা সিটিজ থেকে ডিসেন্ট্রালাইজেশনে, ঢাকা ইজ অলরেডি ওভার ক্রাউডেড। আমি বলতে পারি আমি রাজশাহীর ছেলে। আমাদের, আপনিও জানেন বোধহয়, রাজশাহী যে একটা শিক্ষানগর, এখানে ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, খুব ভালো ভালো স্কুল, হেন কি নাই, স্কুল কলেজ নাই, উইথ দ্য ট্রেমেন্ডাস ডেন্সিটি, লো কস্ট। সো আপনি জানেন শেনজেন দিয়ে কিন্তু চায়নার উত্থান দেং জিয়াওপিং এর আমলে। আমি একটা আমার পিএইচডি শুরুতে একটা বই পড়েছিলাম, কমান্ডিং হাইটস। নেহরু প্রথম স্বপ্ন দেখেছিলেন আমার এমন একটা শহর দরকার যেটা ধুলাবালি মুক্ত, এবং যেটা শহর থেকে, বর্ডার থেকে দূরে, যুদ্ধে সহসা ভেঙে পড়বে না, বম্বার্ডেড হবে না। সেই খুঁজতে খুঁজতে উনি পেলেন হচ্ছে ব্যাঙ্গালোর। এই ব্যাঙ্গালোর আজকে ইজ দ্য হাব, সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। তো আমাদের, আমি যখন খুব ছোট থেকে চিন্তা করতেছিলাম যে হাউ রাজশাহী ক্যান বি, আমরা একটা আমাদের দেশকে হেল্প করতে পারে। চিটাগং পোর্ট সিটি, খুলনাও একটা ইন্ডাস্ট্রিয়াল সিটি, খুলনার পাশেও নদী আছে, খুলনা বিভাগে পোর্টও ব্যবস্থা হচ্ছে। তো রাজশাহীর যে শিক্ষানগর, এটাকে আমরা কখনো কাজে লাগাই নাই। সো রাজশাহী ক্যান বি দ্য হাব, ক্যান বি দ্য স্প্রিংবোর্ড, ক্যান বি দ্য লঞ্চিং প্যাড ফর এ নিউ ইকোনমি। যখন এটা সফল হবে, এইটা তখন অন্যান্য শহর, ডিভিশনাল শহরগুলোতে আমরা আপনি ইউর ভেরি রাইট। আমরা প্রথমে যদি ডিভিশন শহরগুলোতে ভালো ইনফ্রাস্ট্রাকচার গড়ে দিতে পারি, ইন্টারনেটের ফেসিলিটি দিতে পারি, ফ্রি ওয়াইফাই করে দিতে পারি, আমাদের বাচ্চাদেরকে ট্রেনিং করাইতে পারি, 7টা ডিভিশন যদি সফল হয়, আস্তে আস্তে আমরা তখন ডিস্ট্রিক্টগুলোতে ছড়িয়ে যেতে পারি। সেটাই আমরা কাজ করতেছি, আমি আমার প্রতিষ্ঠানের মাধ্যমে, এবং মিলিয়ন এক্স বলে আমাদের একটা নন প্রফিট অর্গানাইজেশন আছে, সেটার মাধ্যমে আমরা কাজ করাচ্ছি। এইটাই আমরা বিকশিত করার চেষ্টা করছি আর কি। আচ্ছা, দ্য স্ট্রাকচার, দ্য ডিসেন্ট্রালাইজেশনের কথা আমি বলছি, শুধু ঢাকা বেস্ট করলে হবে না। আর আপনার কলিগের সাথে কথা বলার সময় একটা চমৎকার সে, আপনি জানেন আমরা অন্যতম একটা দুর্নীতিগ্রস্ত দেশ, এবং এটা আমার মনের মধ্যে প্রশ্ন ছিল, হাও এটা কিভাবে আমরা নির্মূল করতে পারি। এটা করতে যে আমি দেখলাম ওয়েব3 এবং ব্লক চেইন টেকনোলজি ব্যবহার করে অলরেডি ইউএই, সিঙ্গাপুর এবং রোয়ান্ডা করছে, এস্তোনিয়া করেছে, ইন্ডিয়া অনেকাংশে সফল হয়েছে তাদের আধার কার্ড করে। সো এটা করা সম্ভব, একেবারে জিরোতে নামিয়ে আনা সম্ভব, এবং এইটাতে আমরা প্রায় $20 to $40 বিলিয়ন ইয়ারলি লুজ করি, এবং এবং এইটা দিয়ে 20 বছরে অ্যারাউন্ড $2 ট্রিলিয়ন প্লাস বাংলাদেশ সেভ করতে পারে, এবং এবং ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারে, যখন দেখবে যে উই আর ভেরি সেফ, সিকিউর, ফাইন্যান্সিয়ালি নট কারাপ্ট কান্ট্রি। আচ্ছা, তো সেই জন্য সেন্ট্রাল গভর্নেন্স ইন দ্য বাংলা স্ট্যাকের কথা আমি বলছি। আপনি যদি খেয়াল করেন এখানে দেখবেন, আমি প্রথমে বলছি যে ওই সাউথ কোরিয়ান মডেলে উই শুড হ্যাভ এনসেক, ন্যাশনাল সিকিউরিটি ইকোনমিক কাউন্সিল, আন্ডার দ্য লিডারশিপ অফ প্রাইম মিনিস্টার, হুএভার ইজ দ্য প্রাইম মিনিস্টার। বাট দিস পলিসি শুড রিমেইন। দিস শুড হ্যাভ এ মিটিং রেগুলারলি, মেবি ওয়ান্স ইন এ মান্থ or twice in a month, এবং একজন ন্যাশনাল সিকিউরিটি ইকোনমিক অ্যাডভাইজার থাকবেন, যিনি এই পুরো বিষয়টা কোঅর্ডিনেট করবেন 24/7 অন বিহাফ অফ প্রাইম মিনিস্টার, হু শুড বি ভেরি এফিশিয়েন্ট ম্যান, a very proactive man, um, um,
এবং তিনি ডিফেন্স, সাইবার, এডুকেশন, আইসিটি, ইকোনমিক পলিসি সমস্ত বিষয়গুলো কোঅর্ডিনেট করবেন। এবং আপনি জানেন উন্নত দেশগুলোতে দিস পজিশন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, মিডল ইয়ারে বলতেছি, আপনি যে কথাটা বললেন যে মিডল ইয়ারে আমাদের থাকতে হবে, আমাদেরকে নিজেদের ডেটাকে ওন করতে হবে। আমাদের ডেটা চুরি হয়ে অন্য দেশে চলে গেছে, এটা হলে চলবে না। আমাদের ডেটাকে আমাদেরকে ওন করতে হবে, আমাদের পেমেন্ট সিস্টেম থাকতে হবে ইন্টারঅপারেবল উইথ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি, ফ্রিকশনলেস ক্যাশ পেমেন্ট ইকোসিস্টেম আপনি যেটা বললেন, সেটা পেপাল হোক কিংবা স্ট্রাইপ হোক, হোয়াটএভার। আমি যে আমেরিকাতে বসে যে ফ্যাসিলিটিটা পাই সেটার কাছাকাছি দিতে হবে আমাদের বাচ্চাদেরকে, এই ফ্রিল্যান্সারদেরকে। আর একটা ইয়ে করতে হবে, আমাদের আইডেন্টিটি যেন, উই আর ওয়ান অফ দ্য মোস্ট কারাপ্টেড কান্ট্রি, আপনি জানেন, ভূমি, পুলিশ কিংবা অন্যান্য মন্ত্রণালয়, বিচার বিভাগ। সো এইগুলো মন্ত্রণালয়ে এগুলো এই যে ব্লক চেইন টেকনোলজির মাধ্যমে এটা জিরো করে দেওয়া সম্ভব। এমনকি আমাদের ইলেকশন ট্যাম্পারিং যেটা হয় এবং যেটার কারণে একটা বিশাল ক্যাওস হয়েছিল, সেটা যেন না হয়, এটা সম্ভব বাই দ্য ব্লক চেইন। এবং ইনভেস্টমেন্ট আমি হিসাব করে দেখেছি অ্যারাউন্ড $5.5 billion, কিন্তু এটা আউটকাম হবে অ্যারাউন্ড $2 trillion প্লাস ইন 20 years, আমার রিসার্চ বলে। সো উই শুড হ্যাভ এ বাংলাস ট্যাক্স, উই শুড হ্যাভ এ সেন্ট্রাল গভর্নেন্স ফ্রম টপ ডাউন। এবং ওই যে বটমে আমি বললাম যে আমাদেরকে লক্ষ লক্ষ ডিজিটাল ডিসিপ্লিন ডিজিটাল ডিফেন্ডার্স তৈরি করতে হবে। আমরা যদি এই কম্বিনেশনে আগাইতে পারি, ইনশাল্লাহ, আপনি যেটা প্রথমে ভালো, আমরা কেন পারছি না, কেন পারি নাই, কেন আমরা যাতে করতে পারি, আমরা যদি দীর্ঘমেয়াদী 20 বছরের একটা প্ল্যান নেই, যে সরকারি আসুক, আমরা এটাকে মেনে চলবো, আমরা এটাকে অ্যাচিভ করার চেষ্টা করব। রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু অর্থনীতি, আমার জনগণের উন্নয়ন যদি আমি আমি এটাতে স্টিক করব এবং জনগণ এটার ভিত্তিতে ভোট দিবে, আই থিঙ্ক ইটস ডুয়েবল। মালয়েশিয়া, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া এরা তো করেছে, তা আমরা কেন পারবো না? যা ভুল হয়েছে হয়েছে, আমরা যেন ভবিষ্যতে ভুল না করি। এখানে আমি বলতেছি যে ডিসিপ্লিন ডিজিটাল ডক্টরিনস জাস্ট ইন্টারমিডিয়েটের পাশের পর থেকে তারা, ওই যে আমি বললাম যে 4 থেকে 6 মাস সময় পায়, সেই সময়টা আমরা তাদেরকে ট্রেনিং করানোর চেষ্টা করব। যারা ইট শুড বি অল অন ভলেন্টারি বেসিস। এর মধ্যে যারা 5-10 ব্রিলিয়েন্ট স্টুডেন্ট চলে গেল ভালো ভালো ইউনিভার্সিটি কলেজে, কিন্তু সবাই তো ঢুকতে পারে না, কিন্তু তাদের জন্য তো আমাদেরকে করতে হবে কিছু। তাদেরকে আমরা যদি ট্রেন করে 6 মাস 1 বছরে, এদের মধ্যে থেকে আমরা 10-20% যদি বের করে নিয়ে আসতে পারি ট্রেন্ড ম্যান পাওয়ার হিসেবে, আমরা তাদেরকে কোড ক্রিয়েটার্স, আপনি দেখবেন অনেক, আপনি ইয়ের নাম শুনেছেন বোধহয়, জোহর সিও শ্রীধর ভেম্বু, হি ওয়াজ ইন ক্যালিফোর্নিয়া, সাম বিগ কোম্পানি। এই ভদ্রলোক এখন গ্রামে কাজ করেন, ব্যাঙ্গালোরের একটা গ্রামে কাজ করেন। সো আমরা সেটা আমাদের প্রত্যন্ত অঞ্চলে পেতে পারি। তো ফার্স্টে উই শুড গো স্টেপ বাই স্টেপ। আমি 20 বছর মেয়াদের কথা বলছি। প্রথম 5 বছর আমরা 7টা ডিভিশনকে আইটি ইনফ্রাস্ট্রাকচার দিয়ে উন্নত করার চেষ্টা করি। তারপরে আমরা নেক্সট 5 or 10 ডিস্ট্রিক্টসে যাওয়ার চেষ্টা করি। সাবসিকুয়েন্টলি আমরা 64 ডিস্ট্রিক্টসে চেষ্টা করি, এবং এটা আমার টাইম লাইন প্ল্যান আছে, আপনাকে আমি দেখাচ্ছি। সো একদিকে আমাদের কোড ক্রিয়েট, তারা ক্রিয়েট করবে নতুন কিছু, আর একটা হচ্ছে আমাদেরকে ডিফেন্ড করতে হবে এই যে পুরা স্ট্রাকচারটা কি দাঁড়াবে। সো উই নিড লট অফ সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্লাউড স্পেশালিস্ট অ্যাজ ওয়েল। এইখানে আমি বলতেছি হাউ ইট ইজ পসিবল, যদি গভর্নমেন্ট এটা আমি আমার ক্ষুদ্র প্রয়াসে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। কিন্তু সরকার যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ডে মোডে নর্মাল অ্যাক্টিভিটিস চলতে থাকলো, ইউনিভার্সিটি কলেজে 4 বছরে ব্যাচেলার্স, মাস্টার্স, 2 বছরে পিএইচডি, হোয়াটএভার। এবং এইখানেও ইমপ্রুভে, এখানে শিক্ষা মন্ত্রণালয়ের সেই প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুলে যত সিলেবাস চেঞ্জ করা দরকার স্টেমে করা উচিত। চলতে থাকলো ডে মোডে। কিন্তু আমরা জানেন যে না, 5টার পরে আমাদের সমস্ত ইউনিভার্সিটি কলেজগুলো ফ্রি থাকে। আমি এখানে রাত্রেবেলা ট্রেনিং করেছি। তো ওই সময়টাতে যেভাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় গণশিক্ষা হয়েছিল রাত্রেবেলা, আমি বলছি ডিজিটাল শিক্ষা এখন হওয়া উচিত আমাদের সন্ধ্যাবেলায়। মাগরিবের পর থেকে বসে গেল 3-4-5 ঘন্টা, হোয়াটএভার। আমি এই রাজশাহী কলেজের ছাত্র, সুন্দর মিলনায়তন আছে, অসংখ্য ক্লাসরুম আছে, সেগুলো ডেলিভার হয়ে গেল। তো আমি আমার যে অ্যালামনাই আছে আমার কলেজে, তাদেরকে নিয়ে আমি এখানে একটা পাইলট প্রজেক্ট করার চেষ্টা করছি। উই হ্যাভ ফিউ গুড মিলিটারি অফিসার্স, ইউনিভার্সিটি প্রফেসর, এবং এটা যদি সফল হয় আমি এটাকে আরো বাড়ানোর চেষ্টা করবো, ইনশাআল্লাহ, স্কেল আপ করানো। সো আমি এইটা যদি সরকার করেন, যদি এটা মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী দেখে থাকেন, আমি তাদেরকে অনুরোধ করবো এই মডেল অন্তত চিন্তা করেন। এটা এটা ইট মে বি এ রাফ মডেল, এটাকে রিফাইন করেন উইথ আরো এক্সপার্টিস দিয়ে। এবং আমার যদি কোনো সাহায্য সহযোগিতার সুযোগ থাকে আমি করবো অবশ্যই, কিন্তু আরো এক্সপার্ট থাকতে পারেন। কিন্তু আপনারা, দিস ইজ হ্যাপনিং ইন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, আমি করেছি, আই হ্যাভ আন্ডারগন থ্রু দিস প্রসেস। তো আমি যদি 46 বছর বয়সে দেশে এসে আমি এটা করতে পারি, ইয়াং জেনারেশন এটা করতে পারার কথা। আরেকটা আমি আমি দুজন ধনকুবেরের নাম বলবো।
নাম ধরেই কোটটা করব। ওয়ারেন বাফেট বলেন আপনি 9 to 5 করে জীবনে উন্নতি করতে পারবেন না, ইউল হ্যাভ টু ওয়ার্ক 5 to 9। সিমিলার কথা আমি শুনেছি এই যে পিএইচপির আমাদের অত্যন্ত পরেশগার মিস্টার মিজানুর রহমানের কাছে, ইউ নিড টু ওয়ার্ক হার্ড, 5 to 9, 16 ঘন্টা কাজ করো। ইলন মাস্ক একই কথা বলে। তো সুতরাং যারা বিভিন্ন গিগ জবে ইনভলভ, তারা যদি জীবনে উন্নতি করতে চান, তারা কাজ করলে 9 to 5 অথবা 8 to 4 হোয়াট এভার। তারপরে তারা সন্ধ্যাবেলায় তারা নিজস্ব, কিন্তু আমাদেরকে সেই প্ল্যাটফর্মটা দিতে হবে। এটা পাবলিক, প্রাইভেট, পাবলিক, পিপিপি মডেল, যে যে মডেলই বলেন না কেন। অনেক দানবীর এগিয়ে আসতে পারেন, অনেক প্রত্যেক ইউনিভার্সিটি শুড টেক আপ এডুকেশনাল ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, দে শুড টেক আপ, দে শুড হ্যাভ এ মিটিং ইমিডিয়েটলি অ্যাজ সুন অ্যাজ পসিবল। তা আমি আমার শহর থেকে চেষ্টা করতেছি উইথ মাই ফিউ কমরেডস কালিগস, কিছুটা এগিয়েছি আমরা। এবং পৃথিবীতে অনেক কাজ আছে, 17 কোটি জব সৃষ্টি হচ্ছে। আপনাকে দুটো উদাহরণ দিই। স্কেল এআই নাম শুনেছেন বোধহয়, একটা ইটস এর এআই ডেটা লেভেলিং কোম্পানি। এটা মেটা কিনে নিয়েছে, মার্ক জাকারবার্গ কিনে নিয়েছে অ্যারাউন্ড $49 বিলিয়ন। একটা রিজন, এমআইটি ড্রপ আউট ছেলে, সে ইয়াংগেস্ট বিলিয়নার। একটা ইরানিয়ান আমেরিকান ছেলে, 25 বছরের ছেলে। তো এই এআই ডেটা লেভেলিং করে হি হ্যাজ এস্টাবলিশ ইউনিকর্ন ইন 4 ইয়ার্স। এবং আপনি জানেন এখন অপটিমাস রোবট তৈরি হচ্ছে, এটা অ্যামাজনের দরকার ফর ওয়্যার হাউস মেনটেনেন্স। সমস্ত ক্ষেত্রেই এখন রোবট ইজ দ্য নিউ রিভলিউশন। সো দে নিড লট অফ ডেটা। এবং তৃতীয় বিশ্বে যেহেতু আমাদের লো কস্ট, আমাদের এই সুযোগটা নেওয়া উচিত। মাত্র 2 থেকে 3 মাস ট্রেনিং করে তারা 50,000, 1 লাখ, $1.5 লাখ আয় করতে, সেই জন্য হচ্ছে লার্ন অ্যান্ড বিল্ড। তাহলে আমরা যদি তাদেরকে এআই জগতে প্রবেশ করাতে পারি, এবং তারপরে সাবসিকুয়েন্টলি আমি সাইবার সিকিউরিটি, ক্লাউড, এআই, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ব্লক 3, ওয়েব 3, ব্লক চেইন, এগুলো নিয়ে আমরা যদি তাদেরকে শেখাতে পারি, দিস উইল বি রেভলিউশন। এবং আমার রিসার্চ বলে গার্মেন্টসের একটা ছেলে মেয়ে যেখানে আয় করতে পারে, তার 10 গুণ এখানে এই ফিল্ডে আয় করতে পারবে সে, ইন মাচ লেস টাইম। এবং আমি বলছি যে আমাদেরকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। আমাদের প্রথমে ডিভিশন সিটিগুলোতে, যেটা আপনি বলছিলেন, আমরা ওইখানে ফ্যাসিলিটেট করি, ইনফ্রাস্ট্রাকচার বানাই অলরেডি। আমি সব সমালোচনা করলে ভুল হবে কিছু। আমি 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 রাজশাহীতে কাজ করছি, ডিজিটাল পার্ক যেগুলো হয়েছে সেগুলো এখন অ্যাক্টিভেট করার সময় আসছে। আমি দেখলাম বর্তমান প্রধানমন্ত্রী যখন রাজশাহীতে গিয়েছিলেন, সেটা নিয়ে কথা বলেছেন, ভেরি গুড। সো যেগুলো ডিজিটাল পার্ক আগের সরকারের সময় হয়েছে, সেগুলোকে অ্যাক্টিভেট করতে হবে, প্রোডাক্টিভ করতে হবে। লাইক ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, ওরা যেমন মাল্টিপল সিটি তৈরি করেছে, আমাদেরও সেরকম। যেমন রাজশাহীর একটা বিশাল অ্যাডভান্টেজ, আমাদের শিক্ষানগরী। সো আমরা এখানে আমরা আমরা বিভিন্ন ধরনের, ইট ক্যান বি অ্যান হাব ফর দিস নিউ ভেঞ্চার। সিলেটের কিছু অ্যাডভান্টেজ আছে, এটা ফিনটেকের একটা হাব হইতে পারে। ঢাকা তো ইজ আ ক্যাপিটাল সিটি অফ আওয়ার কান্ট্রি। সো চিটাগংয়ের আমাদের পোর্ট নিয়ে তত্ত্বাবধায়ক সরকার কাজ করেছে। এটা এআই পোর্ট লজিস্টিক্স, লাইক এনি মডার্ন পোর্ট, নিউ ইয়র্কের মতো অথবা দুবাইয়ের মতো যে কোনো একটা পোর্ট, এটাকে আমাদেরকে রূপান্তরিত করতে হবে। আমরা যদি 4টা বড় মেজর সিটিকে নিয়ে কাজ করি, তারপর আরও 3টে ডিভিশনাল সিটি, তারপরে আস্তে আস্তে ডিস্ট্রিক্টগুলোতে যদি যাই, আগামী 20 বছর, আই এম টকিং অ্যাবাউট 20 ইয়ার্স, আমার মনে হয় এটা সম্ভব। আহ, আমি যেটা বলছিলাম, এটা আপনার কলিগের সাথে, ইটস ভেরি গুড। এটা আমার বহুদিনের আমার ইয়ে ছিল যে বাংলাদেশ এই 179টা দেশের মধ্যে 149 ইন ট্রান্সপারেন্সি টিআইবি রিপোর্ট অনুযায়ী, ইন দুর্নীতি। তো সেটা যদি হয়ে থাকে, আমি বলছি আমরা, ব্লক চেইন ইজ এ প্রুভেন টেকনোলজি। এটা আপনার ইউএই ব্যবহার করছে, সিঙ্গাপুর করছে, এস্তোনিয়া করছে, ইন্ডিয়া আধার কার্ডে এটা ঢোকানোর চেষ্টা করেছে অথবা করছে। সো অনেক দেশ অলরেডি এটাকে মানে জিরোতে নিয়ে আসছে। সো আমরাও এটা আমাদের শুরু করা উচিত। বিশেষ করে আমাদের ভূমি, পুলিশ, দিস আর ভেরি ভেরি কারাপ্টেড, বিচার বিভাগ। সো এগুলোর জায়গায় আমরা এটাকে ব্যবহার করতে পারি। এটা নিয়ে আরো মানে প্রচন্ড সিরিয়াস কাজ করতে পারেন, এবং এটাতে কারাপশনকে অলমোস্ট জিরোতে নামিয়ে আনা সম্ভব। সো থ্যাংক ইউ ফর দ্য প্রেজেন্টেশন। সো আমার কাছে প্রেজেন্টেশনটা খুবই মনে হচ্ছে সময় উপযোগী, ডেফিনেটলি অপটিমিস্টিক, এবং অপটিমিজমের দরকার আছে, এবং এখানে ডেফিনেটলি অনেক রিভিশন হতে পারে বা হওয়া দরকার আছে। কিন্তু অবশ্যই, অবশ্যই। এট দ্য এন্ড অফ দ্য ডে উই নিড টু, যেটা আমি আপনার সাথে পুরোপুরি মনে করি যে একমত, যে মডেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেন্স অফ হুম। ডিরেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আমি এই মডেলটা ফলো করতেছি এবং আমি এই ডিরেকশনে আগানোর চেষ্টা করতেছি, সেটা আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রে মিসিং। এখন আমার যদি মডেল বা টার্গেটই হয় কোনো মতে চলবো 5 বছর, ঠিক আছে, হুম, হুম, হুম। খালি ওই যে কি জানি পানির ট্যাঙ্কির ফুটা বন্ধ করব, আহ, এক- এক্স্যাক্টলি। ওই মডেলে গেলে
দেন আসলে পৃথিবী যেদিকে যাচ্ছে তাতে আমরা অনেক অনেক বেশি পিছিয়ে যাব, এবং ডিজিটাল কলোনাইজেশন ইজ ভেরি রিয়েল। সো আমার কাছে মনে হয় যে আপনি যদি কাইন্ডলি ডিজিটাল কলোনাইজেশন নিয়ে একটু যদি মানে ব্রিফলি বলতেন, যেহেতু আপনার টেক এক্সপিরিয়েন্স এক্সপার্টিজ আছে, সো এবং আপনার অ্যাট দ্য সেম টাইম আপনি মিলিটারিতে ছিলেন। আমি মনে করি ব্যক্তিগতভাবে ডিজিটাল কলোনাইজেশন ইজ ভেরি রিয়েল, ডিজিটাল স্লেভারি ইজ ভেরি রিয়েল, এটা চলে আসবে। এবং আমি এটা নিয়ে ইয়ে করি, বাট আপনি যখন এটা মেনশন করছেন আমার কাছে খুবই ভালো লাগছে যে আপনি আপনার জায়গা থেকে জিনিসটা চিন্তা করছেন। আপনি যদি খুব ব্রিফলি একটু যদি শেয়ার করেন যে হুম হুম হুম। কনসেপ্টটা কি বলছি, হইতে পারে ফিউচারে। এআই এবং বর্তমানে ট্রান্সফরমেশনাল টেকনোলজির জন্য কয়েকটা চোখ পয়েন্ট আপনি জানেন। একটা হচ্ছে জিপিইউ, যেটা আমরা 100% আমাদেরকে ইম্পোর্ট করতে হবে, আমাদের কোনো ক্যাপাসিটি ক্যাপাবিলিটি নাই, মাত্র কয়েকটা দেশের আছে, কয়েকটা কোম্পানির আছে, মোস্টলি ওয়েস্টার্ন কন্ট্রোলড। আরেকটা হচ্ছে ট্যালেন্ট, যেটা খুবই কম আমাদের দেশে, আর যে কয়জন আছে সব বিদেশে। বাট আমাদের এগেইন 1,30,00,000 শিক্ষিত অশিক্ষিত মিলিয়ে একটা বিশাল প্রবাসী জনগোষ্ঠী আছে। দে ক্যান হেল্প। অনেক ইউনিভার্সিটির পিএইচডি প্রফেসর আছেন, দে ক্যান হেল্প। তারপরে হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের জন্য যে ফান্ডিং, সেইটা নাই, গভর্নেন্স নাই, আমরা জানি না কি করতে হবে, কোথায় যেতে হবে। আমি এমনকি আমার একজন কলিগের কাছ থেকে খবর পেলাম, আমাদের ব্যুরোক্রেসি খুব আতঙ্কিত যে এআই এর কারণে অনেক জব পাবলিক সেক্টরে চলে যাবে। ইট ইজ নট দ্যাট। এখানে বলা হচ্ছে যে এআই এর কারণে এআই enabled people will take over your job. AI will not take your job, take off your job. সো আপনি যদি খেয়াল করেন, আপনার যে ডেটা, ফেসবুকের ডেটা, ইউটিউবের ডেটা, আপনি যে ইউটিউবে যে এই যে আপনি আমার সাক্ষাৎকার নিচ্ছেন, অল দিস ডেটা, হ্যাঁ আপনার কাছে কপি আছে, আমার কাছে কপি আছে, বাট ইউটিউবের কাছে সেম কপি আছে। হ্যাঁ, ইয়াহিয়া আমিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউটিউবে কি করে, ইউটিউবের কাছে সব ডেটা আছে। ফেসবুকে কি করে, কোথায় কি অ্যাড দেয়। আমি একজন ভদ্রলোকের আরেকটা পডকাস্টে দেখতেছিলাম বাংলা, যে এবং এটার মডারেট করে আবার ইন্ডিয়া থেকে। আপনি আমরা আসলে অলরেডি, আপনি খুবই সঠিক বলেছেন যে আমরা অলরেডি ডিজিটাল কলোনাইজেশনের মধ্যে আছি। তো আমরা যদি ট্যালেন্ট বিল্ড না করি, আমরা যদি ইনফ্রাস্ট্রাকচার বিল্ড না করি, আমরা যদি আমাদের গভর্নেন্স পলিসি যদি এখনই সেট আপ না করি, আমরা ফুল ডিজিটাল কলোনাইজেশনে চলে যাব। এবং ফিজিক্যাল কলোনাইজেশন থেকে মুক্ত হতে আমাদের 200 বছর লেগেছে। আমি খুবই সন্দেহান যে ডিজিটাল কলোনাইজেশনে যদি আমরা চলে যাই, আমাদের যদি এখন আইজ এন্ড এয়ার্স ওপেন না করি এবং যদি আমরা অ্যাকশন না নিই, 5 বছর চিন্তা করি খালি আমি কিভাবে ক্ষমতায় টিকে থাকবো, ইটস নট পসিবল। আমরা আরো গভীর অতল গহ্বরে হারিয়ে যাব। সো আমার বিনীত অনুরোধ থাকবে, আপনি দেখেন ইউএই এর ক্ষেত্রে কাস্টোডিয়াল, তারা কিনছে, ওকে, গোল্ড রাশের মতো তারা কিনছে। ইউএই, সৌদি আরবিয়া, তারা গালফ কান্ট্রিজ গুলো বিলিয়ন্স ট্রিলিয়ন্স অফ ডলার্স কন্ট্রাক্ট করছে টপ এআই কোম্পানিগুলোর সাথে, ইলন মাস্কের কোম্পানির সাথে, তো ফেসবুক। দিস ইজ এ লোভনীয় গোল্ড রাশ। বাংলাদেশের কোনো খবর নাই। সিঙ্গাপুর, in India has got around $40 billion, and Singapore, জানেন, is one of the most intelligent country। আজকে ওদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের আমি, ইজ অ্যান ইন্ডিয়ান অরিজিন ম্যান, ও মাই গড, তারা যে পারসিস্টেন্ট থ্রেট অ্যানালিসিস, তাদের যে টেলিকম আইটি কিভাবে হ্যাম্পার্ড হতে পারে এবং কি তাদের প্রোটেক্টিভ মেজার্স নিচ্ছে, আপনি আপনি অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। তো সিঙ্গাপুর অ্যান্ড ইন্ডিয়া ইজ ডুইং ভেরি গুড, আই শুড সে। এস্তোনিয়া হ্যাজ ডান ভেরি গুড, যদিও তারা 99% এআই অটোমেশন করে ফেলছে। সো আমি বললাম রোয়ান্ডার কথাও, একটা আফ্রিকান কান্ট্রি, তারা করেছে। সো দে হ্যাভ গট এ ভেরি গুড লিডার, পল কিগামে। সো আমাদেরকেও সেরকম ভিশনারি হইতে হবে। এবং তা নাহলে আমরা ডিজিটাল, আমি একটা এই প্রেজেন্টেশন বানাতে যে একটা চমৎকার ছবি দেখলাম, সমস্ত কিছু ডেটা জিপিইউ এনভিডিয়া বানাচ্ছে, ডেটা আছে আপনার গুগল এন্ড অ্যামাজনের কাছে, ওকে, আপনার এভরিথিং ইন ইজ ইন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, ইন্ডিয়া মডারেট করছে। আর আমাদের ছেলেমেয়েগুলো, বেকার ছেলেমেয়েগুলো সময় কাটানোর জন্য যে কোনো জায়গায় বসে এই সোশ্যাল মিডিয়াগুলো দেখছে। তার নাম ধাম শুরু করে তার পুরা ইতিহাস, অল ডেটা ইজ ইন দ্য সার্ভার্স অফ দ্য গ্লোবাল জায়ান্ট, টেক জায়ান্ট কোম্পানিজ। আমাদের কাছে কিছুই না, আমরা হচ্ছি শুধু ভোক্তা, কনজিউমার। তো এখান থেকে বেরোতে গেলে দিস ইজ, বিশেষ করে আমি যখন এগুলো নিয়ে পড়াশোনা করি, বিশেষ করে গত কয়েক বছর, আমার আমার লোম দাঁড়িয়ে যায় যে ও মাই গড, এটা নিয়ে যদি আমরা কথা না বলি, আলোচনা না করি, লেখালেখি না করি, জনগণকে সচেতন না করি,
আমরা সত্যি, আমি খুবই সন্দিহান, আমি কোনো ভয় সৃষ্টি করছি না। আমরা 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 ডিজিটাল কলোনাইজেশনের দিকে এগুচ্ছি, এবং বেরোতে পারবো কিনা, আমি কবে বেরোবো আমরা জানি না। সো এটা আমি হচ্ছে ডিজিটাল, এবং এর থেকে আরেকটা বেরোতে পারি আমরা কিভাবে, আমি একটা পজিটিভ আইডিয়া নোটে শেষ করার চেষ্টা করছি। একটা জিনিস খেয়াল করেছেন, বিশেষ করে এই রেভলিউশনের পরে আমাদের সঙ্গে আহ, আমাদের বৃহৎ নেবার ইন্ডিয়া ভালো সম্পর্ক আশা করছে, চায়নাও ভালো সম্পর্ক আশা করছে। তো প্রেসিডেন্ট জিয়া 75 সাল থেকে 80 সালের মধ্যেই সার্ক প্রতিষ্ঠা করেছিলেন, মাত্র স্বাধীনতার কয়েক বছরের মাথায়। তো সেটা যদি করা যায় আজকে 54 বছর পরে, আমাদের কার সাথে কি ঝগড়া বিবাদ এগুলো তাদের মিউচুয়াল টু সাইডেড অ্যাফেয়ার, লেট বি। আমরা সব সমস্যার সমাধান করতে পারবো না, বাট আমরা সার্কের মধ্যে যে বাণিজ্য, বিশেষ করে আইটির ক্ষেত্রে আমরা কোঅপারেশনটা গড়ে তুলতে পারি। 2 নম্বর হচ্ছে যেটা তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে কিছু করার চেষ্টা করা হয়েছিল, আসিয়ান ব্লক প্লাস চায়না। চায়নাও আমাদের সাথে বন্ধুত্ব করতে চায়। আসিয়ান ইজ মিডল ইনকাম গ্রুপ কান্ট্রিজ, দিজ আর এশিয়ান টাইগার্স। তো আমরা যদি এই দুইটা ব্লকের মধ্যে, এবং আমরা যদি ডিজিটাল ডিফেন্সের মাধ্যমে প্রতি বছর কয়েক লক্ষ করে ছেলে মেয়েকে যদি আমরা ডিজিটালি ট্রেন করি, প্লাস তাদেরকে পারি যদি ফিজিক্যাল ট্রেনিং করাইতে, নান উড ডেয়ার টু লুক অ্যাট আস। কোনোদিন চিন্তাও করতে পারবে না। ওই যে যেটা বললাম, আমি আপনার সাথে শেয়ার করতে পারি যে বাংলাদেশ অলরেডি হ্যাজ আনসার ভিডিপি দিয়ে, কিংবা আমাদের এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যে এই ছেলেমেয়েগুলো যে বেরোচ্ছে, 47% বেকার। এবং আমাদের এই যে এই শিক্ষিত জনগোষ্ঠীকে যদি আমরা ট্রেন করে 5-10%কেও আমরা এই গ্লোবাল জবে কানেক্ট আপ করাইতে পারি, এবং আমরা যদি এই দুই ব্লকের সাথে যদি ভালো সম্পর্ক বজায় রাখতে পারি, প্রায় আমরা 4.2 বিলিয়ন লোকের সাথে আমরা ভালো সম্পর্ক বজায় রাখতে পারবো। চায়না অ্যান্ড ইন্ডিয়া ইটসেলফ ইজ অ্যারাউন্ড 300 কোটি, আর বাকি দেশগুলো প্রায় 120 কোটি। এবং তাহলে আপনি চিন্তা করতে পারেন আমাদের বাজার কত বড় হতে পারে, বিশেষ করে আইটির ক্ষেত্রে। তো আমি মনে করি যে ইন্ডিয়া $245 বিলিয়ন আয় করছে এই খাত থেকে। আমাদের অন্তত 7 ভাগের 1 ভাগ, 30, 35, 40 বিলিয়ন যদি আয় করে, সেটা অলমোস্ট গার্মেন্টসের কাছাকাছি। এবং আগামী 20 বছরে আমার হিসাব বলে ইট মেবি ইট উইল বি টাচিং $1 ট্রিলিয়ন, শুধু এই খাত থেকেই, কি বলে, আইটি। এবং ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর হিসাবেও এটা একটা সময় যদি আমরা এইভাবে চলতে পারি, অ্যারাউন্ড 17-20% আসতে পারে শুধু এই খাত থেকেই। So, আমার মনে হয় এটা খুব সিরিয়াস আলোচনার। আমি একটা আমার জ্ঞান বুদ্ধিতে আপনি যেটা বলেন, ইট ক্যান বি রিফাইন্ড বাই দ্য এক্সপার্টস, যে আমরা একটা ফাউন্ডেশন স্টেজ করতে পারি প্রথম 5 বছরে, 2025 থেকে 30, 25 তো পার হয়ে গেছে, এটা আসলে আমি অনেক আগে কাজ শুরু করেছিলাম। অ্যাক্সেলারেশন করতে পারি 2030-35-এ কী কী করতে পারি, এখানে আমার এখানে আছে, এবং ধাপে ধাপে। এবং তারপর আমরা গ্লোবাল লিডারশিপ, ওই যে বললাম, আমরা যদি করতে পারি, আমরা গ্রামীণ কিংবা ব্র্যাকের মতো আমরা আমাদের ট্রেনারকে অন্যান্য গ্লোবাল সাউথে পাঠাতে পারি, অ্যান্ড উই ক্যান হ্যাভ এ সফট ফরেন পলিসি। এবং অটোমেটিক্যালি এগুলোর কারণে আমাদের, ইউ ক্যান ইম্যাজিন, আমার চেয়ে আরো ভালো সিগন্যাল অফিসার তৈরি হবে, হুইল বি এক্সপার্ট ইন সাইবার সিকিউরিটি, এআই অ্যান্ড ক্লাউড, নিউ জেনারেশন। সো আমাদেরকে শিক্ষা ব্যবস্থায় একটা বিশাল পরিবর্তন আনতে হবে ধীরে ধীরে। সো দিস ইজ, আমি মনে করি যে বাংলাদেশ আগামী 20 বছরের মধ্যে একটা এশিয়ান টাইগার অবশ্যই হতে পারে, তার পুরনো জঞ্জাল, লেগেসি কনস্ট্রেন্টসকে ভেঙে নতুন চিন্তা দিয়ে 10x চিন্তা করে। অথবা আমি একটু, আমার বড় ভাই হচ্ছে একটু ইয়াং বলে, আমি 60x চিন্তা করতেছি, যে 20 বছরে আমাদের এখন প্রায় less than half a trillion ইকোনমিকে আমরা 30 ট্রিলিয়নে নিতে পারবো। থ্যাংক ইউ ভাইয়া ফর ইউর প্রেজেন্টেশন। যে পয়েন্টগুলো নিয়ে এসছে সেগুলো অত্যন্ত সময় উপযোগী এবং কার্যকরী। ভাইয়া, সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে এখানে রাজনৈতিক সদিচ্ছা যেমন দরকার, অ্যাট দ্য সেম টাইম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ খুব ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি, আদারওয়াইজ তো এটা কখনো আগাবে না। সো অ্যাবসলিউটলি। তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে আমরা এভরি 5 ইয়ার চিন্তা না করে যদি আমরা 20 ইয়ার চিন্তা করি, যেটা অ্যাপ্রক্সিমেটলি আপনার যদি 2045, সেজন্য আমি অ্যাপ্রক্সিমেটলি 20 ইয়ার ধরে যদি আমরা চিন্তা করি, তখন দেশ অনেক সেটা বেটার যে হবে। সরকারই আসুক, ভালো যে কাজ করলে সরকার, হ্যাঁ, সরকার, জনগণ এমনি তাকে রাখবে। আর না সেটাই, হলে যে সরকারে আসুক, আমাদের জনগণের জন্য চিন্তা করতে হবে। সেটাই, সেটাই। তো ভাইয়া, থ্যাংকস আ লট ফর ইওর টাইম। আমরা আপনার যেই ডিটেল রেফারেন্সগুলো আপনি দিয়েছেন সেগুলো সবই আমরা আহ, আমাদের ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি পডকাস্টের, এবং আমরা স্যারের ইমেল অ্যাড্রেসও দিয়ে দিচ্ছি। সো কেউ যদি যোগাযোগ করতে চায় স্যারের সাথে, সে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারে। এবং আমরা ফিউচারে স্যারের সাথে আরও ডিটেল রেলেভেন্ট বিষয়ে আমরা আবারও স্যারের কাছ থেকে আমরা সময় পাবো আশা করছি, এবং আমরা শিখতে পারবো। কারণ আজকে অনেকগুলাই আমরা সামারিতে নিয়ে আসতে হয়েছে, যেহেতু অলরেডি অলমোস্ট 90 মিনিটস আমরা ডিসকাস করেছি। সো
আমরা আজকের প্রোগ্রামটা এখানে শেষ করলেও আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কিউরিয়াসিটির জায়গাগুলা বা অথবা স্ট্র্যাটেজির জায়গাগুলোতে। এবং স্যার অলরেডি কিছু কাজ করছেন, কিছু পাইলট প্রজেক্টে স্যার যেটা বললেন যে ওনারা অ্যাজ এ টিম ওনারা কাজ করছেন। এবং আমরা আশা করব যে সেই পাইলটগুলো যখন সাকসেসফুল হবে তখন সেটাকে আমরা আরো বড় স্কেলে, বড় পরিসরে আমরা বাংলাদেশে দেখতে পারবো ইনশাআল্লাহ। পৃথিবীতে জব আছে, বাংলাদেশের সিভিয়ার ক্রাইসিস আছে জবের, যেটা একটা এক্সপ্লোসিভ সিচুয়েশন সৃষ্টি করেছে, আবার করবে। সেটা থেকে যদি আমাদের মুক্ত হতে হয়, আমাদেরকে এবং গার্মেন্টসের আয় কমে আসবে, বেকারত্ব বাড়বে, রেমিটেন্স কমে আসবে, আমাদের খুব সিরিয়াসলি চিন্তা করা উচিত। আমার এটা একটা রাফ আইডিয়া, মানে আমার ক্ষেত্রে আমি চেষ্টা করেছি যতটুকু রিফাইন করার, বাট আমার বিনীত অনুরোধ থাকবে যদি এক্সপার্টস নিয়ে এটাকে আরো রিফাইন করেন, ইমপ্লিমেন্টেবল করেন, 20 বছর মেয়াদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন দেশের জন্য, যে সরকারই আসুক এটা বাস্তবায়ন করতে হবে। এবং যে কোনো সরকার এটা বাস্তবায়ন করলে আমার দৃঢ় বিশ্বাস, যেটা আপনি বলছিলেন, ভালো দল, ভালো প্রাইম মিনিস্টার হলে দে উইল কন্টিনিউ টু ভোট। এ ব্যাপারে কোনো মানে আমি অ্যাজ এ ডেমোক্রেটিক মাইন্ডেড পার্সন, আই ডু বিলিভ দ্যাট। তো আমি মনে করি এটা একটা কিছু কিছু বিষয় আমাদের ঐক্যমত থাকা উচিত। সো আমরা, সেই যে বললাম, আমি দেখেছিলাম সেই 20 বছর আগে, যে 50 সালের আগে সাউথ আমেরিকা, দক্ষিণ কোরিয়া আমাদের নিচে ছিল, আজকে তারা 1 নম্বরে। আপনি জাস্ট সার্চ করেন তো এটা পাবেন, 1 থেকে 3 নম্বরে তারা গত কয়েক বছরে আপ অ্যান্ড ডাউন করছে। তো সেটা যদি হয়, আমরা কেন পারবো না? যদি বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, আমরা যদি সেই মেসেজের ধারক বাহক হয়ে থাকি, আমাদের এটা পারা উচিত। সো থ্যাংক ইউ স্যার, আপনার আজকে লম্বা সময়ের এই আলোচনা এবং অপটিমিস্টিক প্রেজেন্টেশনের জন্য। আমরা আশা করি যে এটা অনেক মানুষ দেখবে এবং শুভবুদ্ধির উদয় হবে। এবং আমরা আবারও আপনার সাথে কোনো রেলেভেন্ট বিষয় আপনার কাছ থেকে আমরা শিখবো ইনশাল্লাহ, সেই আশা রাখছি। সালাম আলাইকুম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, আপনার দর্শক শ্রোতার কাছে পৌঁছানোর জন্য। আশা করি সমস্ত তরুণ তরুণী, ইয়াং, অভিভাবক এবং পলিসি মেকাররা যদি দেখে বিন্দুমাত্র উপকৃত হন, আমার এই প্রচেষ্টা সফল হবে।